আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মেডিবির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। করোনাকালীন এই অচল অবস্থায় আমরা কলেজ খোলা থাকার সময় যেভাবে প্রফেসরদের ক্লাস পেতাম তা হয়তো পাচ্ছি না, এবং আরো পাচ্ছি না সিনিয়রদের শেয়ার করা অভিজ্ঞতাগুলো। আমাদের এই ভোগান্তির কথা চিন্তা করে মেডিবি প্রতিনিয়ত আয়োজন করে যাচ্ছে সবগুলো বিষয়ের অনেক গুরুত্বপূর্ণ লাইভ সেশন। যার একটি গুরুত্বপূর্ণ লাইভ সেশন নিয়ে আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আজকে লাইভ সেশনটির মূলত বিষয় হচ্ছে গ্যাসিয়াস এক্সচেঞ্জ থ্রু লাংস, যার পুরো আলোচনা জুড়ে আমি আপনাদের মাঝে হোস্ট হিসেবে আছি রুবাইয়াত রাখি ফ্রম শহীদ সরারদি মেডিকেল কলেজ সেশন 2019-20। এবং আলোচনায় আমাদের সাথে মেন্টর হিসেবে আছেন কেমিস্ট সাজিদ ভাইয়া, যিনি অধ্যয়নরত আছেন শহীদ সরারদি মেডিকেল কলেজ সেকশন 2017-18-তে। চলুন দেরি না করে আমরা ভাইয়ের সাথে পরিচিত হই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রাখি, ধন্যবাদ আমাকে ইন্ট্রোডিউস করার জন্য। কেমন আছো তুমি? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আল্লাহর রহমতে, এখন পর্যন্ত ভালো আছি, সুস্থ আছি। শীতের প্রকোপ তো কিছুটা বাড়ছে, শীত শীত ভাবও চলে এসেছে, যদিও এই বছরের শীতটা খুব একটা উপভোগ্য না, কারণ করোনার এই দুর্যোগময় পরিস্থিতি যেটা তুমি মাত্রই মেনশন করলা, এটা তো বলা হচ্ছে যে করোনার একটা সেকেন্ড ওয়েভ আসতে পারে, তো সেটা নিয়ে অনেকটা দুশ্চিন্তায় আছি। প্লাস আমরা সবাই তো অ্যাকচুয়ালি মেডিকেল স্টুডেন্ট, তুমিও মেডিকেল স্টুডেন্ট, আমিও। তো আমরা সবাই তো আসলে নিজেদের পরীক্ষাগুলো নিয়ে একটু দুশ্চিন্তায় আছি, তো সব মিলাই একটা দুশ্চিন্তার মধ্যে আছি, আবার ভালো আছি, দুটাই মিলে একটা মিশ্র অনুভূতি সম্পূর্ণ প্রতিক্রিয়া বলতে পারো। ভাইয়া, করোনা নিয়ে যখন কথা উঠে গেল তাহলে একটা কোয়েশ্চেন আপনাকে করেই ফেলি। একদিকে করোনা নিয়ে দুশ্চিন্তা, আবার প্রফ হবে কি হবে না এটা নিয়ে একটা দুশ্চিন্তা। এই দুশ্চিন্তা টান পড়ে না, আপনি নিজেকে কিভাবে মানসিক ভাবে ঠিক রাখছেন? হ্যাঁ, অবশ্যই এটা খুবই একটা বলতে পারো বার্নিং কোশ্চেন এই মুহূর্তে, যে মেডিকেল স্টুডেন্টরা যারা আছে যে আসলে কখন প্রফ হবে, হলেও কিভাবে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে পারবো, দিতে পারবো কিনা, প্রফ প্রফ দিতে গিয়ে আবার কোনো অসুবিধা হবে কিনা। এখন আসলে এখানে ব্যাপারগুলো তো খুবই সেন্সিটিভ ইস্যু, এবং এগুলো নিয়ে অলরেডি আমাদের স্টুডেন্টরা কিছু মুভমেন্ট করেছে, এবং কিছু ডিসিশন অদল বদল হচ্ছে বা হবে সামনে। আমি যেটা বলবো যে যারা আছো মেডিকেল স্টুডেন্টরা, যারা আমার এই সেশনটা দেখছো এবং যারা দেখছেন আমার সিনিয়র ভাইয়েরা পুরো যদি দেখে থাকেন, আমার যেটা ধারণা যে হ্যাঁ, প্রফ যেহেতু মানে মেডিকেল স্টুডেন্ট, আমরা প্রফ হয়তো বা দিতেই হবে। প্রফ যেহেতু দিতে হবে, এটা মানে কর্তৃপক্ষ বলেছে জানুয়ারি মাসে থেকে হবে, তো প্রফ যদি দিতে হবে, আমরা চাই যে আমাদের প্রস্তুতিটা ভালো থাকুক। তো আমি মনে করি যে আমি এখন যেভাবে ভাবছি যে আমারও কিছু একটা প্রফ আছে, সেকেন্ড প্রফ, যদিও আমি খুব একটা পড়াশোনা করি না, তো আমি চিন্তা করতেছি যে হ্যাঁ, কিছুটা দেখে রাখি, আস্তে ধীরে দেখি, একটা নিজেকে একটা পড়াশোনার মধ্যে রাখি। আর করোনার ব্যাপারটা দুশ্চিন্তা আছে, আমাদের অনেকেরই কাছে মানুষজন করোনা আক্রান্ত। হ্যাঁ, সেই দুশ্চিন্তাকে সাথে রেখেই মেডিকেল স্টুডেন্টদের একটা প্রস্তুতির মধ্যে থাকতে হবে, কারণ ডক্টরস আর অল অ্যাবাউট উইদিন দ্য প্রেশার। সো দ্যাটস অল, এটাই মাথায় রেখে 24 ঘন্টা কেটে যাচ্ছে আর কি। তো ভাইয়া, আমরা মনে করছি যে আজকের এই সেশনটি অনেক বেশি উপকার হবে আমাদের জন্য। আমাদের যারা দর্শক আছেন তারা এগারলি ওয়েট করে আছে আপনার আলোচনার বিষয়টা শুরু করার জন্য। তো ভাইয়া, আর কথা বাড়াবো না, আমরা মূল আলোচনায় তাহলে প্রবেশ করি। হ্যাঁ, ওকে, ধন্যবাদ রাখি। আমি তাহলে আজকের মূল আলোচনা যেটা, আমার আজকের সেশনটা হচ্ছে মূলত ফার্স্ট ইয়ার স্টুডেন্ট তোমরা যারা আছো মেইনলি তাদের জন্য, প্লাস যারা ফার্স্ট প্রফ এক্সামিনি দিবা, বোথ বিডিএস এবং এমবিবিএস, তোমাদের দুইটা প্রফের জন্যই এই আমার আজকে সেশনটা ফিজিওলজি। আমি আজকে বলতে চাচ্ছি যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ, যদিও টপিকটার নাম গ্যাসিয়াস এক্সচেঞ্জ থ্রু লাংস, বাট আমার এখানে গ্যাসিয়াস এক্সচেঞ্জ থ্রু লাংস, তারপরে গ্যাসিয়াস ট্রান্সপোর্ট, সবগুলা মিলেই আমার আজকে কিছু বক্তব্য থাকবে তোমাদের সাথে, কিছু শেয়ার করা, যে তোমরা কিভাবে এই টপিকটার উপর একটা ক্লিয়ার কনসেপ্ট এবং পরীক্ষায় যাওয়ার জন্য যে জিনিসগুলা মাথায় রেখে যেতে পারলে মোটামুটি ভাবে তোমাদের পরীক্ষার সবগুলা রিটার্ন এবং ভাইভা কোশ্চেন গুলো ক্লিয়ার হয়ে যাবে, সেটা নিয়ে আমি একটু কথা বলবো। তো যদি আমি বলি গ্যাসিয়াস এক্সচেঞ্জ, তো গ্যাসিয়াস এক্সচেঞ্জটা তো লাং এর একটা, মানে লাং যদি বলো যে লাংস এর একটা ফাংশন বলতে বলো, তাহলে আমরা বলি কি গ্যাসিয়াস এক্সচেঞ্জে আমরা অক্সিজেন নিই অ্যাটমসফিয়ার থেকে, অক্সিজেনটাকে লাংস একটা মেকানিজমের মাধ্যমে আমাদের শরীরে এন্টার করিয়ে দেয়, এবং আমাদের বডিতে মেটাবলিজমের মাধ্যমে যে কার্বন ডাইঅক্সাইডটা প্রডিউস হয়, সেই কার্বন ডাইঅক্সাইড হচ্ছে আমার বডি থেকে কি লাংস কালেক্ট করে, একটা মেকানিজমের মাধ্যমে কালেক্ট করে সেটাকে কি আমার অ্যাটমসফিয়ারে এক্সক্রেট করে দেয় বা এক্সহেলের মাধ্যমে এলিমিনেট করে দেয়।
তো এখন আমি আজকে যে জায়গাটা নিয়ে কথা বলবো যে এই যে গ্যাসেস এক্সচেঞ্জটা হয় সেটার মেকানিজমটা, যে কথাটা আমি বারবার বলছি মেকানিজমের মাধ্যমে করে, সেই মেকানিজমটা কি, মেকানিজম সংক্রান্ত কি কি ইনফো আমাদের ফিজিওলজিতে আছে। তো গ্যাসেস এক্সচেঞ্জ নিয়ে কথা বলতে গেলে প্রথমেই আমাদের যে জিনিসটা সামনে পড়ছে সেটা হচ্ছে রেসপিরেটরি মেমব্রেন। কেননা এই মেমব্রেনের মধ্যে দিয়ে কি আমাদের গ্যাসটা মূলত এক্সচেঞ্জ হয়। এখন প্রশ্ন থাকে যে রেসপিরেটরি মেমব্রেনটা কি। রেসপিরেটরি মেমব্রেনটা হচ্ছে এমন একটা মেমব্রেন, আমাদের সংজ্ঞায় যে অ্যালভিওলার এয়ার এবং পালমোনারি ব্লাডের মধ্যে এয়ার যে এক্সচেঞ্জ হয়, এই এক্সচেঞ্জটা যে মেমব্রেনের মধ্যে দিয়ে হয়। হ্যাঁ, এখন আমি যদি কনসেপচুয়াল কথা বলি যে আমাদের লাংসের একদম শেষ প্রান্তে যেটার পর আর কিছু নেই সেটা হচ্ছে কি অ্যালভিওলাই, মানে অ্যালভিওলাস। আমরা জানি যে পালমোনারি সার্কুলেশন থেকে আমরা বুঝছি প্রত্যেকটা অ্যালভিওলাস কি একটা ক্যাপিলারি বাস্কেটের মধ্যে কি ধরে থাকে, যে ক্যাপিলারি পালমোনারি ক্যাপিলারি গুলা অনেক বেশি ব্রাঞ্চ, একটার সাথে একটা অনেক বেশি পরিমাণে ইন্টারলিঙ্ক। তো এক একটা অ্যালভিওলাস দেখা যায় যে একটা মেশ অফ ক্যাপিলারি বাস্কেটের মধ্যে ঢুকে বসে থাকে। তো ক্যাপিলারি আর বেসমেন্ট মেমব্রেন, সরি ক্যাপিলারি আর হচ্ছে আমার অ্যালভিওলাস, এই এদের মধ্যে কি আমার গ্যাসিয়াস এক্সচেঞ্জটা। তো দেখা যায় ক্যাপিলারির একটা কি, ক্যাপিলারিতে একটা সর্ট অফ ভেসেল, যদিও এক্সচেঞ্জ হয় বাট এটা একটা সর্ট অফ ভেসেল। তো ভেসেলের কি একটা তোমার লেয়ার থাকে। আবার অ্যালভিওলাস যতই পাতলা হোক না কেন তারও কি একটা পাতলা লেয়ার থাকে। তো এই দুই লেয়ার মিলে দুইটা জায়গার মধ্যে ক্যাপিলারি এবং আমার অ্যালভিওলাসের মধ্যে একটা মেমব্রেন তৈরি করে, সেটি হচ্ছে কি আমার গ্যাস মানে রেসপিরেটরি মেমব্রেন। হ্যাঁ, এখন এই মেমব্রেনটা নিয়ে আমি কেন কথা বললাম, এই মেমব্রেনের কথা বলার এই কারণে যে রিটেনে একটা খুব খুব হট টপিক হচ্ছে drawing level respiratory membrane or define respiratory membrane, write down its parts, যেভাবেই হোক, অথবা থাকে যে drawing level respiratory membrane mentioning different factors affecting the gaseous exchange fluid। যেভাবেই কোশ্চেনটা থাকুক, আমার এখানে মূল উপজীব্য আলোচনাটা হচ্ছে রেসপিরেটরি মেমব্রেনের ছবি আঁকাটা আমাদেরকে কি শিখতে হবে। আমি আজকে স্লাইড শো তোমাদের করতেছি না, কারণ মোটামুটি তোমাদের সবার কাছেই বই আছে। হ্যাঁ, এখন ডাইটন বলো, গ্যানং বলো, বা তোমরা যেসব রিসোর্স বইগুলো পড়ে থাকো সেগুলো তোমরা সবার কাছে আছে, এবং সকল জায়গায় রেসপিরেটরি মেমব্রেনটা যেখানে আছে সেখানে কি রেসপিরেটরি মেমব্রেনটা ছবি আছে। রেসপিরেটরি মেমব্রেনের ছবিটা শিক্ষাটা হচ্ছে মোটামুটি ভাবে বলতে পারো এটা না শিখে রিটার্ন পরীক্ষার হলে যাওয়াটা হচ্ছে একটা মহাপাপ ধরনের একটা কাজ। হ্যাঁ, আমরা সবাইকে রেসপিরেটরি মেমব্রেনের ছবি আঁকা শিখবো। তো ছবি আঁকা শিখতে হলে আমাদেরকে পার্টস গুলো জানতে হবে। দেখো 6টা পার্টস আছে। একটা ফার্স্ট থেকে আমি যদি অ্যালভিওলাস থেকে ক্যাপিলারির দিকে যাই তাহলে যে সিরিয়ালটা মেনটেন হয় সেটা প্রথমে হচ্ছে ফ্লুইড এন্ড সারফেক্টেন্ট লেয়ার, তারপর হচ্ছে অ্যালভিওলার এপিথেলিয়াল লেয়ার, তারপর হচ্ছে এপিথেলিয়াল বেসমেন্ট মেমব্রেন। দেখো এই তিনটা পার্ট হচ্ছে আমার অ্যালভিওলাসের পার্ট, ফ্লুইড এন্ড সারফেক্টেন্ট লেয়ার, অ্যালভিওলার এপিথেলিয়াল লেয়ার, আর হচ্ছে এপিথেলিয়াল বেসমেন্ট মেমব্রেন। এই তিনটা হচ্ছে কি আমার অ্যালভিওলাসের পার্ট। এরপর দেখো একটা কথা হচ্ছে এটা থিন ইন্টারস্টিশিয়াল স্পেস। এই স্পেসটা কাদের মধ্যে? অ্যালভিওলাস ক্যাপিলারির মধ্যে এই স্পেসটা থাকে। হ্যাঁ, আমরা বলি না অ্যালভিওলাস ক্যাপিলারি বাস্কেটের মধ্যে বসে থাকে। তো অ্যালভিওলাসের মেমব্রেনটা আর ক্যাপিলারির মধ্যে একটা যে স্পেস এটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল স্পেস। এটা হচ্ছে 4 নাম্বার পার্ট। বাকি যেটা দেখো ক্যাপিলারি, ক্যাপিলারি কি, ক্যাপিলারি বেসমেন্ট মেমব্রেন আর হচ্ছে ক্যাপিলারি এন্ডোথেলিয়াল লেয়ার। তাহলে দেখো পার্টস গুলো যদি তুমি একটু চিন্তা করে মুখস্থ করো তাহলে কিন্তু সহজে ভুল বানা যায়। প্রথম 4টা হচ্ছে অ্যালভিওলাস, মধ্যে একটা ইন্টারস্টিশিয়াল স্পেস, আর পরের 2টা হচ্ছে কি ক্যাপিলারির পার্ট। তো সুন্দর, আমরা বুঝে গেলাম। এখন যে প্রশ্নটা আমাদের বারবার বারবার মানে রিটেনে আসে, যে এবং ভাইভাতেও খুব বেশি ধরা হয়, এবং শুধু ভাইভাতেও না, অবজেক্টিভে আমরা জানি আমাদের রিটার্নের একটা পার্ট হচ্ছে অবজেক্টিভ। অবজেক্টিভে এই যে ফ্যাক্টরস, হ্যাঁ, যেখানে যেখানে ফ্যাক্টরস গুলা পাবা, এই ফ্যাক্টরস গুলা হচ্ছে অলওয়েজ কি মানে অবজেক্টিভে কি ঝামেলা করে, যে ট্রু ফলস এর মধ্যে কথা মানে ফ্যাক্টরের কথার এক্সপ্লেনেশনটাকে একটু ঘুরাই দিয়ে তোমার হচ্ছে অপশন তৈরি করে ফেলে, এবং আমরা কিন্তু খুব কনফিউজ হয়ে যাই এই ফ্যাক্টর রিলেটেড অবজেক্টিভ গুলা ট্রু ফলস অ্যান্সার করতে গিয়ে। দেখো আমরা যদি ফ্যাক্টরস গুলা বোঝার চেষ্টা করি যে কি বলছে, যে ফ্যাক্টরস এফেক্টিং গ্যাসিয়াস এক্সচেঞ্জ থ্রু রেসপিরেটরি মেমব্রেন। এখন আমাকে বলো তোমরা যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ যদি আমার হতে হয় রেসপিরেটরি মেমব্রেনের মধ্যে দিয়ে, তো রেসপিরেটরি মেমব্রেনের মধ্যে দিয়ে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হতে হলে আমার এক্সচেঞ্জের প্রক্রিয়াটা কি হবে? গ্যাসিয়াস এক্সচেঞ্জটা এই রেসপিরেটরি মেমব্রেনের মধ্যে কি মেকানিজম হবে? এটা কি অসমোসিস, এটা কি ডিফিউশন, এটা কি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মেকানিজম, এটা কি সেকেন্ডারি অ্যাক্টিভ, এটা কি প্যাসিভ? এই মেকানিজমটা অ্যাকচুয়ালি কি? এটা মোটামুটি ভাবে আমরা জানি যে মেকানিজমটা হচ্ছে ডিফিউশন। হ্যাঁ, ডিফিউশন প্রক্রিয়া আমাদের কি এই গ্যাসিয়াস এক্সচেঞ্জার রেসপিরেটরি মেমব্রেনের মধ্যে দিয়ে হয়। এখন ডিফিউশন মেকানিজম যদি হয়ে থাকে তাহলে আমরা যদি চিন্তা দেখি যে আমাদের যে ফ্যাক্টরস গুলো গাইডলাইনে লেখা আছে কি কি ফ্যাক্টরস গুলো, প্রথম ফ্যাক্টরসটা হচ্ছে থিকনেস অফ দ্য মেমব্রেন, রেসপিরেটরি মেমব্রেনের থিকনেস। এখন তোমরা আমাকে বলো যে একটা গ্যাস ডিফিউশন হচ্ছে, একটা গ্যাসের পার্টিকেলস গুলো ডিফিউশন হচ্ছে একটা মেমব্রেনের মধ্যে দিয়ে। তো তোমার যদি একটা মেমব্রেন যদি থিকনেসের কথা যদি চিন্তা করি, একটা মেমব্রেন যদি থিক হয়, একটা মেমব্রেন থিকনেস যদি অনেক বেশি হয়, তো তার মধ্যে দিয়ে গ্যাসিয়াস পার্টিকেলস গুলা
পারমিয়েট করা, ভেদ করে ওই অপর প্রান্তে যাওয়াটা কি বেশি কঠিন, নাকি মেমব্রেনটা যদি পাতলা হয়, মেমব্রেনটা যদি থিন হয়, তার মধ্যে দিয়ে গ্যাসিয়াস পার্টিকেলস গুলা পারমিয়েট করে ওই অপর প্রান্তে যাওয়া বেশি কঠিন? তো অবশ্যই আমরা বুঝি যে মেমব্রেন যদি ঠিক হয় তাহলে কি গ্যাস ঠিক হলে গ্যাসের কি বলে এটাকে ডিফিউজ করাটা টাফ। তাই আমরা বলতে পারি যে থিকনেস অফ মেমব্রেন এটা গ্যাস ডিফিউশন রেটের সাথে কি ইনভার্সলি রিলেটেড। মানে মেমব্রেন যত ঠিক হবে গ্যাস ডিফিউশনের রেট কি তত স্লো হবে, আর মেমব্রেন যত থিন হবে গ্যাসিয়াস মানে গ্যাস ডিফিউশন তত বেশি কি ফাস্ট হবে। সো দুটা কি ইনভার্সলি রিলেটেড, ঠিক আছে। এরপর ফ্যাক্টরটা যদি আমি বলি যে সারফেস এরিয়া অফ দ্য মেমব্রেন, মেমব্রেনের মানে মেমব্রেন এরিয়া যত বেশি হবে, আমার যত বেশি বেশি রেসপিরেটরি মেমব্রেন আমরা পাবো, তত বেশি বেশি কি আমার গ্যাসিয়াস এক্সচেঞ্জ মানে গ্যাস ডিফিউশন হবে। হ্যাঁ, এটা এই ফ্যাক্টরটা কেন বলা হয়েছে, বিভিন্ন ধরনের আমার লাং ডিজিজ গুলোতে, যেমন ফাইব্রোসিস, তারপরে হচ্ছে ইডেমা, তারপর হচ্ছে এমফাইসেমা, এইসব ক্ষেত্রে কি হয় যে আমার এই অ্যালভিউলাস গুলা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, লাং কলাপস করলে হ্যাঁ অ্যালভিউলাস গুলো নষ্ট হয়ে যায়, দেখা যায় যে আমার রেসপিরেটরি মেমব্রেনের এরিয়া গুলো কমে যাচ্ছে, যেটা কিনা আমরা ডেড স্পেসও পাই। হ্যাঁ, যে রেসপিরেটরি মেমব্রেনের এরিয়া গুলো কমে যায়, তখন কি আমার গ্যাস ডিফিউশন কম হয়, আমার অক্সিজেন শরীরের মধ্যে কম থাকে। এই জন্য ফ্যাক্টরটার অবতারণা করা হয়েছে যে সারফেস এরিয়া অফ দ্য মেমব্রেন। তারপরে আমরা যদি বলি দুইটা হচ্ছে গ্যাস নিয়ে কথা, যে ডিফিউশন কোএফিসিয়েন্ট অফ দ্য গ্যাস। হ্যাঁ, একটা গ্যাসের ডিফিউশন ক্ষমতা কত সেটা প্রকাশ করতে কি আমরা একটা ফ্যাক্টর বা একটা টার্ম ইউজ করি, সেটা হচ্ছে ডিফিউশন কোএফিসিয়েন্ট। আর ডিফিউশন কোএফিসিয়েন্ট একটা গ্যাসের যত বেশি, অবশ্যই তার গ্যাসিয়াস এক্সচেঞ্জ রেট রেসপিরেটরি মেমব্রেন তত বেশি হবে। তাহলে আমরা বলতে পারি ডিফিউশন কোএফিসিয়েন্টের সাথে গ্যাস ডিফিউশন ডাইরেক্টলি প্রপোর্শনাল। আবার ওই যে যেটা আমি তোকে বললাম সারফেস এরিয়া যত বেশি হবে গ্যাস ডিফিউশন তত বেশি হবে, যে এইটা হচ্ছে কি ডাইরেক্টলি প্রপোর্শনাল। আরেকটা হচ্ছে প্রেসার ডিফারেন্স। এখন তোমরা যদি বলো যে ডিফিউশনের মাধ্যমে রেসপিরেটরি মেমব্রেনে গ্যাস এক্সচেঞ্জ হচ্ছে, তাহলে আমাকে বলো যে ডিফিউশন বলতে তোমরা কি বুঝো? ডিফিউশন মানে হচ্ছে কিছু গ্যাসিয়াস বা পার্টিকেলস এর মোর কনসেন্ট্রেটেড প্লেস থেকে লেস কনসেন্ট্রেটেড প্লেসে স্পন্টেনিয়াস কি স্প্রেডিং। তাহলে একটা বেশি আর একটা কম হওয়ার থেকে দুইটা জায়গার মধ্যে প্রেসার ডিফারেন্স থাকে একটা গ্যাসিয়াস সাবস্টেন্সে। তো আমার যদি রেসপিরেটরি মেমব্রেনের দুইটা সাইডে গ্যাসিয়াস মানে যে গ্যাসটা ট্রান্সপোর্ট হবে তার মধ্যে যদি প্রেসার ডিফারেন্স না থাকে, তাহলে একটা থেকে আরেকটা সাইডে কেন আমার ডিফিউজ হতে যাবে? ডিফিউজ তো হবে না। তার মানে আমার দুইটা সাইডে কি প্রেসার ডিফারেন্স থাকতে হবে, এবং এই প্রেসার ডিফারেন্সটা যত বেশি হবে আমার গ্যাসের ডিফিউশনটা কি তত রেসপিরেটরি মেমব্রেনের মধ্যে দিয়ে কি তত বেশি হবে। তাই আমরা বলতে পারি প্রেসার ডিফারেন্স অফ এ গ্যাস অফ আইদার সাইড অফ দ্য মেমব্রেন যত বেশি হবে গ্যাসের ডিফিউশন তত বেশি হবে। এরাও কি ডাইরেক্টলি প্রপোর্শনাল। আমরা কথাটা বুঝতে পারছি? তো আমরা যদি ডিফিউশন এই গ্যাস এক্সচেঞ্জের ব্যাপারগুলো যদি বুঝে থাকি, তাহলে আমরা এখন নেক্সট কথাটা হ্যাঁ আমরা এখন যে কথাটা বলবো যে তাহলে এই যে রেসপিরেটরি মেমব্রেনে গ্যাস এক্সচেঞ্জ গ্যাস ডিফিউশন এত কথা যে বলতেছি, কি গ্যাস এক্সচেঞ্জ হয়, কি গ্যাস ডিফিউশন হয়? লাং আমরা জানি দুইটা গ্যাস নিয়ে মেইনলি কাজ করে, একটা হচ্ছে অক্সিজেন আর একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তো আমাদের আজকে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডটা কিভাবে এক্সচেঞ্জ এবং আমার আলটিমেটলি বডির সেল পর্যন্ত যায় এবং এখানে আর কি মেকানিজম হয়, এটাই কি আমার আজকের সেশনের মূল আলোচনা। তো দেখো প্রথমে যদি আমি অক্সিজেন নিয়ে কথা বলি, যে অক্সিজেন ট্রান্সপোর্ট, অক্সিজেন আমার শরীরে আসবে এবং সেখান থেকে আমার বডি সেলগুলোতে যাবে, এই যে লম্বা রাস্তাটা কিভাবে সে পার হয়, এইটার উত্তরটা হচ্ছে কি অক্সিজেন ট্রান্সপোর্ট মেকানিজম। পরীক্ষা একটা রিটেনে একটা খুব জনপ্রিয় কোশ্চেন গুলোর মধ্যে একটা হচ্ছে যে রাইট ডাউন ব্রিফলি দ্য মেকানিজম অফ অক্সিজেন ট্রান্সপোর্ট ফ্রম লাং টু দ্য সেল অর থ্রু দ্য বডি, যেভাবেই বল উত্তরটা হচ্ছে একই, যে অক্সিজেন ট্রান্সপোর্ট মেকানিজমটা তোমার কাছে শুনতে চাচ্ছে। তো আমরা যদি এখন সেটা নিয়ে একটু বলি যে অক্সিজেন ট্রান্সপোর্টটা আমার বডিতে 4টা ধাপে সম্পন্ন হয়। আমার বাতাস থেকে অক্সিজেন নেওয়া থেকে আমার বডি সেলে পৌঁছানো অবধি 4টা ধাপে সম্পন্ন হয়। সেই 4টা ধাপগুলো কি কি? প্রথম ধাপটা যদি আমি বলি যে ডিফিউশন অফ অক্সিজেন ফ্রম দ্য অ্যালভিওলার এয়ার টু দ্য পালমোনারি ক্যাপিলারি, মানে অ্যালভিওলাসে তো আমার পরিবেশ থেকে বাতাস এসে ঢুকবে, সেখান থেকে আমার যে পালমোনারি সার্কুলেশন, অ্যালভিওলাসে ঘিরে আছে যে পালমোনারি ক্যাপিলারি, সেখানে আমার ফার্স্ট অক্সিজেনটা যাবে। সেকেন্ড কথা হচ্ছে অক্সিজেন ট্রান্সপোর্টেশন অফ অক্সিজেন ইন দ্য ব্লাড। পালমোনারি ক্যাপিলারিটা কি আমার হার্টে আসবে, হার্ট থেকে কি আমার ব্লাডটা সিস্টেমিক সার্কুলেশনে ছড়া যাবে, সেখানে অক্সিজেনটা যে ট্রান্সপোর্টটা হবে এটাকে বলা হচ্ছে ট্রান্সপোর্ট অফ অক্সিজেন ইন দ্য ব্লাড। নেক্সট স্টেপটা হচ্ছে অক্সিজেন কে সেলে যেতে হবে, তার আগে অক্সিজেন ব্লাড থেকে ফার্স্টে যেখানে যায় তার নাম, সেই স্টেপটা হচ্ছে ডিফিউশন অফ অক্সিজেন ফ্রম ব্লাড টু দ্য ইন্টারস্টিশিয়াল ফ্লুইড।
ব্লাড থেকে ফার্স্টে সে যাবে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে। এরপরে 4 নাম্বার স্টেপটা হচ্ছে সে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থেকে যাবে হচ্ছে কি আমার বডি সেলে। কারণ আমার রেসপিরেশনের সংজ্ঞাই হচ্ছে যে অক্সিজেন আমার বডি সেল পর্যন্ত যাবে অ্যাটমসফিয়ার থেকে, এবং সেখানে কি ইউটিলাইজ হবে, মেটাবলিজম হবে, আমার সেল পর্যন্ত যাবে। এখন এই 4টা স্টেপকে নিয়ে আমি একটু ছোট করে বলবো যে মেইনলি এখানে আমরা যে কথাগুলো দেখবো বারবার, যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছে, একটা তো খালি ট্রান্সপোর্ট বললাম, বাকি 3টা স্টেপে যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাবে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাবে, সবখানে একটাই কথা, প্রেসার ডিফারেন্স, প্রেসার ডিফারেন্স, এখানে এত প্রেসার, এখানে এত প্রেসার, প্রেসার ডিফারেন্স, তাই ডিফিউশন হবে। দেখো আমি যদি বলি যে ফার্স্টে হচ্ছে অ্যালভিওলার এয়ারে, আমি যদি চিন্তা করি অ্যালভিওলার এয়ারে অক্সিজেনের পার্শিয়াল প্রেসার কত থাকে, বা প্রথম স্টেপটা হচ্ছে অ্যালভিওলার এয়ার থেকে পালমোনারি ক্যাপিলারিতে যাবে, তো আমি বলতেছি প্রেসার ডিফারেন্স। তো তাহলে আগে প্রেসারটা জানি, অ্যালভিওলার এয়ারে অক্সিজেনের পার্শিয়াল প্রেসার হচ্ছে 104 মিলিমিটার মার্কারি, 104 মিলিমিটার মার্কারি। আর এই যে আমি যেখানে পাঠাবো পালমোনারি ক্যাপিলারি, পালমোনারি ক্যাপিলারিতে অক্সিজেনের পার্শিয়াল প্রেসার কত থাকে, থাকে হচ্ছে 40 মিলিমিটার মার্কারি। এখন তুমি বলতে পারো ভাইয়া আপনি এই সংখ্যাগুলো কোথায় পাইছেন? আচ্ছা, সংখ্যাগুলো কোথায় পাইছি এটা তো আসলে আমি পাইনি, আমি বই থেকে পড়ছি, বিজ্ঞানীরা বের করছে। এখন আমি তোমাকে শুধুমাত্র এটুকু বলতে পারি যে পালমোনারি ক্যাপিলারিতে, আমি যে বলতেছি পালমোনারি ক্যাপিলারিতে এক্সচেঞ্জ শুরু হওয়ার আগে আমার অক্সিজেনের পার্শিয়াল প্রেসার থেকে 40 মিলিমিটার মার্কারি, এটা কোথা গেছে সেটা আমি তোমাকে আলোচনা শেষে বুঝাবো। কিন্তু অ্যালভিওলার এয়ারে অক্সিজেনের পার্শিয়াল প্রেসার 104 মিলিমিটার মার্কারি থাকে, এটা হচ্ছে কি মোটামুটি ভাবে একটা কনস্ট্যান্ট একটা মান, এখানে খুব একটা মানে আমারও খুব বেশি কিছু বলার নেই। যাই হোক, দেখো অ্যালভিওলার এয়ারে যদি 104 থাকে আর পালমোনারি ক্যাপিলারিতে থাকে 40 মিলিমিটার মার্কারি, তাহলে ডিফারেন্সটা কি অনেক বেশি হিউজ, 64 মিলিমিটার মার্কারি হচ্ছে প্রেসার ডিফারেন্স। এই প্রেসার ডিফারেন্সের জন্য কি হবে, অ্যালভিওলাস থেকে অক্সিজেন আমার পালমোনারি ক্যাপিলারিতে এন্টার করবে। তাহলে পালমোনারি ক্যাপিলারিটা স্টার্টিং পয়েন্টে ছিল 40, অ্যালভিওলার এয়ার থেকে অক্সিজেন নেওয়ার পর যখন পালমোনারি ক্যাপিলারি আমার অ্যালভিওলাস ত্যাগ করবে, লিভ করবে, তখন আমার অক্সিজেনের পার্শিয়াল প্রেসার পালমোনারি ক্যাপিলারিতে কত থাকবে, থাকবে হচ্ছে 95 মিলিমিটার মার্কারি। এবং এই 95 মিলিমিটার মার্কারিটা নিয়ে সে হচ্ছে কি সিস্টেমিক সার্কুলেশনে প্রবেশ করবে। যে এই পালমোনারি ক্যাপিলারি গুলা মিলে কি পালমোনারি ভেইন তৈরি করে, পালমোনারি ভেইনটা কি আমার হার্টে লেফট অ্যাট্রিয়ামে আসে, লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকল, সেখান থেকে কি সিস্টেমিক সার্কুলেশন, এটা আমরা সবাই জানি। তো পালমোনারি ক্যাপিলারিটা যে অ্যালভিওলাস ত্যাগ করার সময় 95 মিলিমিটার মার্কারি পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন বানিয়ে আসলো হার্ট থেকে যখন ব্লাডটা ইজেক্ট হয়ে সিস্টেমিক সার্কুলেশনে যাবে, তখন আমার সিস্টেমিক সার্কুলেশন বা আর্টারিয়াল সার্কুলেশনে ব্লাডে অক্সিজেনের পার্শিয়াল প্রেসার থাকে হচ্ছে 95 মিলিমিটার মার্কারি। এটুকু আমরা মোটামুটি ভাবে কি বুঝতে পারলাম। এখন আমার ব্লাড থেকে অক্সিজেন ট্রান্সপোর্ট হবে, সেকেন্ড স্টেপটা হচ্ছে ব্লাড অক্সিজেন, ট্রান্সপোর্ট অফ অক্সিজেন ইন দা কি ব্লাড। এখন কোশ্চেন হচ্ছে ট্রান্সপোর্টটা কিভাবে হয়, উত্তর হচ্ছে ট্রান্সপোর্টটা দুইভাবে হয়। প্রথমে আমরা যেটা বলবো সেটা হচ্ছে ডিজলভ স্টেট, দ্রবীভূত অবস্থা, ডিজলভ স্টেটে খুব কম 3%, কিন্তু এটা কেন আমি ফার্স্টে বললাম, কারণ কি সেকেন্ড স্টেপটা হচ্ছে ইন দ্য ফর্ম অফ অক্সিহিমোগ্লোবিন। অক্সিহিমোগ্লোবিনটা কি আমরা মোটামুটি সেই ক্লাস 8 বা 10 থেকে পড়ে আসতেছি, যে অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে অস্থায়ীভাবে, হ্যাঁ মানে অস্থায়ীভাবে আমার বাইন্ড করে একটা কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি করে, যেটা নাম হচ্ছে যে অক্সিহিমোগ্লোবিন কম্পাউন্ড। এই অক্সিহিমোগ্লোবিন কম্পাউন্ডটা কতখানি তৈরি হবে সেটা ডিপেন্ড করে আমার প্লাজমায় অক্সিজেন কতখানি ডিজলভ স্টেটে আছে। ন্যাচারালি আমার প্লাজমাতে 3% অক্সিজেন ডিজলভ স্টেটে থাকে যতক্ষণ অক্সিজেন থাকে ব্লাডে, আর বাকি 97% কি আমার অক্সিহিমোগ্লোবিন কম্পাউন্ড রূপে থাকে। এই জন্য আর এই কম্পাউন্ড তৈরি হওয়ার পরিমাণটা প্লাজমায় অক্সিজেন কতখানি ডিজলভ স্টেটে আছে তার উপরে নির্ভরশীল। তাই আমরা ফার্স্টে বলি কি ডিজলভ স্টেট, সেকেন্ড আমরা বলি হচ্ছে কি অক্সিহিমোগ্লোবিন কম্পাউন্ড রূপে। ঠিক আছে, একটা 3% আর একটা হচ্ছে কি 97%। আমরা জানি হিমোগ্লোবিন এক একটা আরবিসি মানে হিমোগ্লোবিন 4টা করে কি মানে সরি আরবিসি কথা ছাড়ো, এক একটা হিমোগ্লোবিন 4টা করে অক্সিজেন মলিকিউল কি ক্যাপচার করে রাখতে পারে। তো এইভাবে করে সে ধরে রাখে, অক্সিহিমোগ্লোবিন কম্পাউন্ড তৈরি করে। এরপরে আমরা যে স্টেপটা বলবো যে ডিফিউশন অফ অক্সিজেন, বারবারই কিন্তু ডিফিউশন কথাটাই বলতেছি, খেয়াল করে দেখো ডিফিউশন আর ডিফিউশন মানে প্রেসার ডিফারেন্স। ডিফিউশন অফ অক্সিজেন ফ্রম ব্লাড টু ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। ইন্টারস্টিশিয়াল ফ্লুইড দেখো ব্লাড থেকে আমার সেলে যাওয়ার আগে কি হয়, ইসিএফ থেকে আমরা জানি আমাদের তিন আমাদের তিন ধরনের কি হচ্ছে কম্পার্টমেন্ট থাকে বডিতে, একটা হচ্ছে ইসিএফ কম্পার্টমেন্ট, একটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল স্পেস কম্পার্টমেন্ট, আর একটা হচ্ছে কি আইসিএফ কম্পার্টমেন্ট। তো ইসিএফ মানেই হচ্ছে ব্লাড প্লাজমা যেভাবেই বলো, সেখান থেকে আমার ফার্স্টে মানে ইন্টারস্টিশিয়াল স্পেসে যাওয়া লাগবে, ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে যাওয়া লাগবে।
তো সেটা কিভাবে হবে দেখো, আমি যদি তোমাকে বলি যে আমার আর্টারিয়াল ব্লাডে আমার অক্সিজেনের পার্শিয়াল প্রেসার ছিল 95 মিলিমিটার মার্কারি, আর ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে অক্সিজেনের পার্শিয়াল প্রেসার কত থাকে? থাকে হচ্ছে 40 মিলিমিটার মার্কারি। 40 মিলিমিটার মার্কারি, 40 মিলিমিটার মার্কারি। তো দেখো 95 আর 40, তাহলে প্রেসার ডিফারেন্সটা আমার দাঁড়ায় হচ্ছে কত? 55 মিলিমিটার মার্কারি। তো এই প্রেসার ডিফারেন্সের কারণে আমার ব্লাড থেকে অক্সিজেন কোথায় যাবে? ফার্স্টে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে যাবে। ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে অক্সিজেন ছেড়ে দেওয়ার পর আমার সিস্টেমিক ক্যাপিলারিতে, মানে আর্টারিয়াল এন্ডে প্রেসারটা 95, তার মানে সিস্টেমিক ক্যাপিলারি থেকেই হচ্ছে কি আমার ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে যাবে, কারণ ক্যাপিলারিটাই কি আমার সেলকে ঘিরে রাখে, সিস্টেমিক ক্যাপিলারি গুলো সেলকে ঘিরে রাখে। পালমোনারি ক্যাপিলারি যেমন লাংস অ্যালভিওলাসে ঘিরে রাখে, সিস্টেমিক ক্যাপিলারি গুলো কি আমার বডি সেলকে ঘিরে রাখে। তো সিস্টেমিক ক্যাপিলারি প্রেসারটা হচ্ছে সিস্টেমিক আর্টারির প্রেসার 95 মিলিমিটার মার্কারি। ক্যাপিলারি থেকে যখন আমার ইন্টারস্টিশিয়াল ফ্লুইড অক্সিজেন চলে গেল, সিস্টেমিক ক্যাপিলারি ভেনাস এন্ডে, মানে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড অক্সিজেন ছেড়ে দেওয়ার পর ক্যাপিলারি ভেনাস এন্ডে যে প্রেসারটা থাকবে সেটা হচ্ছে কত? সেটা হচ্ছে 40 মিলিমিটার মার্কারি। এখন আমি তোমাকে বলি, তোমাকে আমি বলছিলাম যে যখন অ্যালভিওলাস আর পালমোনারি ক্যাপিলারি ঘটনা বলতেছিলাম, অ্যালভিওলাসে যখন 104 মিলিমিটার মার্কারি ছিল, তখন পালমোনারি ক্যাপিলারি স্টার্টিং পয়েন্টে, মানে পালমোনারি ক্যাপিলারি আর্টেরিয়াল এন্ডে আমার প্রেসারটা ছিল কত? 40 মিলিমিটার মার্কারি। খেয়াল করে দেখো পালমোনারি ক্যাপিলারি 40 মিলিমিটার মার্কারি প্রেসারটা কোথা থেকে আসছে? দেখো সিস্টেমিক ক্যাপিলারির যে ভেনাসেন, সেই ক্যাপিলারি গুলা ভেনাসেন গুলো যুক্ত হয়ে কি আমার বিভিন্ন ভেইন তৈরি করে, আলটিমেটলি ভেইন ভেনা কাভা হয়ে কি আমার হার্টের রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকল হয়ে কি পালমোনারি সার্কুলেশন। তো যেই ভেন, মানে পালমোনারি সার্কুলেশনে যে ব্লাডটা, সেটা আমরা আসে কি সিস্টেমিক ভেইন থেকে। তো সিস্টেমিক ক্যাপিলারি ভেনাসেন্ডের যে অক্সিজেনের পার্শিয়াল প্রেসার, সেটাই কি আমার পালমোনারি আর্টারিয়াল এন্ডের কি পার্শিয়াল প্রেসার। কথাটা বুঝাতে পারছি? কথাটা যদি বুঝাতে পারি তাহলে বুঝতেই পারতেছো যে সিস্টেমিক ক্যাপিলারি ভেনাস এন্ডের প্রেসার যেহেতু 40 মিলিমিটার মার্কারি, তাই পালমোনারি ক্যাপিলারির কি আর্টেরিয়াল এন্ডের অক্সিজেনের পার্শিয়াল প্রেসারটা হবে হচ্ছে আমার 40 মিলিমিটার মার্কারি। আচ্ছা, এই ছিল আমার ওই জিনিসটা ঘটনা। এখন আমি শেষ করি। ইন্টারস্টিশিয়াল ফ্লুইড অক্সিজেন চলে আসলো। এখন ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থেকে আমার লাস্ট স্টেপটা হচ্ছে সেলে যাবে। দেখো ইন্টারস্টিশিয়াল ফ্লুইড আমি মাত্র বললাম যে অক্সিজেনের পার্শিয়াল প্রেসার 40 মিলিমিটার মার্কারি, আর সেলের প্রেসারটা থাকে হচ্ছে, অক্সিজেনের পার্শিয়াল প্রেসার থাকে হচ্ছে 23 মিলিমিটার মার্কারি। তো এই যে দেখো ডিফারেন্সটা হচ্ছে 70 মিলিমিটার মার্কারি। তো আমার ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থেকে এখন কি আমার সেলে অক্সিজেন কি এন্টার করবে। এই ছিল আমার মোটামুটি ভাবে কাহিনী, যে অক্সিজেন কিভাবে আমার বাতাস থেকে নিয়ে লাংস হয়ে আমার আলটিমেটলি সেল পর্যন্ত কিভাবে পৌঁছালো। এটি হচ্ছে কেমন অক্সিজেন ট্রান্সপোর্ট ইন দা বডি। যদি পরীক্ষায় এই রিটেন কোশ্চেনটা আসে, আমরা চেষ্টা করব যে একটু ফিগার দিয়ে বোঝানোর। কি ফিগার দিব? অ্যালভিওলাস ও পালমোনারি ক্যাপিলারির মধ্যেকার একটা ফিগার দিব, আরেকটা ফিগার দিব হচ্ছে আমার এই যে ক্যাপিলারি যেটা আছে, যে ক্যাপিলারি এবং সেলের মধ্যে তার একটা ডায়াগ্রাম আছে গাইটনে, হ্যাঁ, এবং বিভিন্ন সোর্স বইগুলোতে পাওয়া যায় যে ক্যাপিলারি ঘুরে চলে গেছে, মাঝখানে সেল বসে আছে। তো ওই ছবিটা আমরা দেওয়ার চেষ্টা করবো। তাহলে কি আমাদের উত্তরটা যদি আমরা একটা দুটো বাক্য একটু কমও লিখি, তাহলে প্রেসার ডিফারেন্স গুলো লেখে লেখে ছেড়ে দিই, আমাদের ডায়াগ্রামটা দেখলেও কি টিচাররা বুঝতে পারবে যে হ্যাঁ, এই ছেলেটা ডায়াগ্রাম দিয়েছে, সে বুঝতে পারছে যে প্রেসারটা কিভাবে মেইনটেইন হয়। সো আমরা কি শুধু প্রেসার ডিফারেন্স গুলো যদি লিখে লিখে ছেড়ে দিই, আমাদের রিটার্ন কোশ্চেনটা কিন্তু অনেক সুন্দর হবে যদি আমরা ডায়াগ্রামটা প্রেজেন্ট করতে পারি। সো দ্যাট ইজ দ্যাট। এখন এই যে বললাম অক্সিজেন যায়, অক্সিজেন আসে, অক্সিজেন ব্লাডে যায়। তো অক্সিজেন এই যে যাওয়া আসা, এর একটা মানে মেকানিজমটা তো আমরা বুঝলাম যে প্রেসার ডিফারেন্স এর মেকানিজমটা। এখন আমি তোমাদের সামনে যে টার্মটা প্রেজেন্ট করবো তার নাম হচ্ছে অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ। অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ। এই কার্ভটা কেন আমি প্রেজেন্ট করতেছি? অক্সিজেন বডিতে কতখানি থাকলে আমার অক্সিজেন কতটুকু রিলিজ হয়, কতটুকু অক্সিজেন না হলে বডির স্যাচুরেশন কতখানি থাকে, কতটুকু অক্সিজেনের প্রেসার কিরকম ভাবে ফল করলে অক্সিজেন রিলিজ বা অক্সিজেনেশন কিভাবে হ্যাম্পার হয়, এই যে বিভিন্ন ধরনের ফ্যাক্টর গুলো, এগুলো আমরা কি একটা গ্রাফের মাধ্যমে প্রেজেন্ট করি। সংজ্ঞাটা কি আমি তোমাদেরকে একটু পড়ে শুনাই, যে অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ is a graphical presentation showing the progressive increase in the percent saturation of hemoglobin by oxygen as blood partial pressure of oxygen increases। মানে বোঝাতে যাচ্ছে যে ব্লাডের অক্সিজেনের পার্শিয়াল প্রেসার বাড়ার সাথে সাথে হিমোগ্লোবিনের অক্সিজেন স্যাচুরেশন, আমরা কিন্তু এই করোনার সময় একটা কথা খুব বারবার শুনতেছি, অক্সিজেন স্যাচুরেশন দেখো, অক্সিজেন স্যাচুরেশন দেখো, পালস অক্সিমিটার ক্লিপের মধ্যে লাগায় রাখে আঙ্গুলের মধ্যে। তো এই যে আমরা যে দেখি এই যে হিমোগ্লোবিনের স্যাচুরেশন, অক্সিজেন স্যাচুরেশনটা বারবার দেখি, এই স্যাচুরেশনটা অক্সিজেন কন্টেন্টের সাথে কিভাবে বাড়ে, কতটা স্যাচুরেটেড হয়, এই জিনিসটাকে আমরা একটা গ্রাফের মধ্যে প্রেজেন্ট করি। এই গ্রাফটাকে আমরা বলি হচ্ছে অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ। এই কথাটা, এই প্রশ্নটা ডিফাইন অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ বা
মূলত আমার যে কোশ্চেনটা বেশি থাকে এখান থেকে যে শর্ট নোট আসে অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ। হ্যাঁ, তো আমরা শর্ট নোট যদি পড়তে চাই তাহলে আমরা একটা শর্ট নোটে এখানে কি কি লিখবো, এই শর্ট নোটটা একটু এলাবোরেট। দেখো আমরা শর্ট নোটে মিনি লিখি হচ্ছে সংজ্ঞাটা দিই হচ্ছে আমরা এটার কনস্ট্রাকশনটা দেখি, এটা গ্রাফটা দেখতে কিরকম। আমি আজকে যদি ছবি প্রেজেন্ট করতেছি না, তোমরা যদি একটু একটা যে কোনো একটা ছবি খুলে দেখো আমার কথার সাথে মিলাও ভালো হবে। যে একটা এই গ্রাফের একটা এক্স অ্যাক্সিস থাকে, দুই সাইডে দুটো পজিটিভ ওয়াই অ্যাক্সিস থাকে। হ্যাঁ, দুই সাইডে দুটো পজিটিভ ওয়াই অ্যাক্সিস, একটা এক্স অ্যাক্সিস, একটা রেক্টেঙ্গুলার একটা গ্রাফ। গ্রাফের এক্স অ্যাক্সিসে থাকে হচ্ছে আমার অক্সিজেন কন্টেন্ট, মানে হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন ইন মিলিমিটার মার্কারি। আমার এক্স অক্ষে হচ্ছে অক্সিজেনের পার্শিয়াল প্রেসারটা দেখাই, আর দুইটা ওয়াই অ্যাক্সিসের একটাতে আমরা দেখাই হচ্ছে হিমোগ্লোবিনের স্যাচুরেশন, একটাতে দেখা হচ্ছে হিমোগ্লোবিনের স্যাচুরেশন, যে অক্সিজেন কন্টেন্ট বাড়ার সাথে হিমোগ্লোবিন স্যাচুরেশন কতটা বাড়লো। আরেকটা ওয়াই অ্যাক্সিসে দেখাই হচ্ছে অক্সিজেনের অ্যামাউন্ট কত, অক্সিজেনের অ্যামাউন্টটা কত হিমোগ্লোবিনে আমাদের হিমোগ্লোবিন আমাদের ব্লাডে প্রতি 100 ml ব্লাডে বা প্রতি ডেসিলিটার ব্লাডে অক্সিজেনের অ্যামাউন্টটা কত। এখানে আমি তোমাদেরকে ছোট করে কিছু যদি ইনফো দিই যে প্রতি 100 ml ব্লাডে বা প্রতি 1 ডেসিলিটার ব্লাডে আমার সর্বোচ্চ 20 মিলিলিটার অক্সিজেন কি ক্যাপচার করা যেতে পারে, সর্বোচ্চ 20 মিলিলিটার অফ অক্সিজেন কি ক্যাপচার করা যেতে পারে। ঠিক আছে, তাহলে সেটা যদি চিন্তা করি তাহলে আমাদের যখন অক্সিজেন স্যাচুরেশন আমার ওয়াই এক্সিস এর একটা এক্সিসে যদি আমার হিমোগ্লোবিনের অক্সিজেন স্যাচুরেশন 100% দেখায়, তাহলে অবশ্যই আমার অক্সিজেন কন্টেন্ট আমার প্রতি মিলিলিটার অফ ব্লাডে থাকবে হচ্ছে 20 মিলিলিটার অফ অক্সিজেন থাকবে। তো সেটা যদি চিন্তা করি, এখন আমরা ক্যারেক্টারিস্টিকটা বোঝার চেষ্টা করবো। আমরা সবাই মোটামুটি অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ, এই কার্ভটার সাথে পরিচিত। আমরা জানি কার্ভটা দেখতে কি সিগময়েড শেপ। প্রথম ফিচারটাই হচ্ছে এটা হচ্ছে সিগময়েড শেপ। এটা সোজা একটা সরলরেখা না, এটা কিছুটা কি এস এর মতো, কিছুটা এস এর মতো। হ্যাঁ, আমরা গ্রিকের ইংলিশ অ্যালফাবেটে যেটা এস, গ্রিক অ্যালফাবেটে সেটাকে বলা হয় সিগমা, সেইখান থেকে নামটা আসে কি সিগময়েড শেপ কার্ভ। ঠিক আছে, সিগময়েড শেপ। আর এটা শুরু হয় কোথা থেকে, জিরো থেকে শুরু হয়, অলওয়েজ জিরো। তোমার অক্সিজেন যদি বডিতে জিরো হয়, তোমার অবশ্যই হিমোগ্লোবিনের কোনো স্যাচুরেশন থাকবে না, তো অবশ্যই হিমোগ্লোবিনের স্যাচুরেশন অবশ্যই জিরো হবে। দ্য গ্রাফ স্টার্টস উইথ জিরো, এটা হচ্ছে তার সেকেন্ড ফিচার। থার্ড ফিচারটা কি, যে যখন পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন, আমার এক্স অক্ষে তো পার্শিয়াল প্রেসার আছে অক্সিজেনের, এটা যখন 100 এর কাছাকাছি চলে যায়, পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন 100 মিলিমিটার মার্কারি বা তার কাছাকাছি চলে যায় বা তার চেয়ে একটু বেশি হয়, দেখা যায় আমার যে সিগময়েড কার্ভটা কার্ভটা তো উঠতেছিল এতক্ষণ ধরে, দেখা যাচ্ছে কার্ভের উপরের অংশটা কি ফ্ল্যাট হয়ে গেছে, ফ্ল্যাট হয়ে গেছে। যে বলা হয় যে when the partial pressure of oxygen is above 100 millimeter mercury, the curve becomes almost flat. আর ইট ইজ, ফোর্থ পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, যে ইট ইজ রিভার্সেবল। মানে কার্ভটা শুধু উঠেও না, কার্ভটা কি নিচের দিকে নামতেও পারে। কথাটার মানে হচ্ছে আমরা কার্ভটাকে শুধু সামনের দিকে গুনবো না, কার্ভটাকে কি আমরা মাঝে মাঝে পিছনের দিকেও চিন্তা করব। কার্ভটাকে আমরা পিছন দিকেও চিন্তা করতে পারি অলওয়েজ, এখান থেকে সে নামতেও পারে, আবার এটা জায়গা থেকে সে কি উঠতেও পারে, তাই না? এটাকে আমরা এভাবে চিন্তা করবো যে ইট ইজ রিভার্সেবল। তাই যদি হয়ে থাকে, আমরা এখন কার্ভটা সম্পর্কে জানার চেষ্টা করবো যে এটা কয়টা পার্ট আছে। দেখো কার্ভটাকে যদি আমরা দেখি, ছবিতে প্রেজেন্ট করা হয় যেভাবে, যে কার্ভের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ফ্ল্যাট টপ পার্ট, আরটা হচ্ছে কি স্টিপ পার্ট। একটা হচ্ছে ফ্ল্যাট পার্ট, আরটা হচ্ছে কি স্টিপ পার্ট। স্টিপ মানে খারাপ, ফ্ল্যাট মানে কি চ্যাপ্টা। তো দুইটা অংশের দুই রকম ইন্টারপ্রিটেশন হয়। আমাদের শর্ট নোটে এই ক্যারেক্টারিস্টিক বলার পর আমরা একটা ডায়াগ্রাম আঁকবো, বা ডায়াগ্রামটা যেখানে খুশি আঁকবো। আমাদের অবশ্যই কি অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ সংক্রান্ত কোনো প্রশ্নের উত্তর লিখতে হলে আমাদের হিমোগ্লোবিন কার্ভটা কি অবশ্যই প্রেজেন্ট করতে হবে, কার্ভটা প্রেজেন্ট করতে হবে। তো কার্ভটা প্রেজেন্ট করার পরে আমরা লিখবো হচ্ছে যে এটার দুইটা পার্ট এবং তাদের ইন্টারপ্রিটেশন গুলো সাথে সাথে পয়েন্ট দিয়ে লিখে ফেলবো। যে দেখো ফার্স্ট আমি যদি বলি ফ্ল্যাট পার্ট ইম্পর্টেন্স কি, ফ্ল্যাট পার্টটা হচ্ছে আমার মূলত লাং লেভেলে শো করে। দেখো লাং লেভেলে কিভাবে শো করে, লাংসে হচ্ছে প্রচুর পরিমাণ অক্সিজেন, লাংসে প্রচুর পরিমাণ অক্সিজেন, তো ব্লাডে কি অক্সিজেনের পার্শিয়াল প্রেসার অনেক বেড়ে যায়। কিন্তু আমরা একটা ফিচার কি বলছি, যে পার্শিয়াল প্রেসার যখন 100 এর কাছাকাছি চলে যায়, তখন কি আমার কার্ভটা কি ফ্ল্যাট হয়ে যায়। ফ্ল্যাট হয়ে যায় মানে হচ্ছে হিমোগ্লোবিনের স্যাচুরেশনটা খুব বেশি বাড়ে না, হিমোগ্লোবিনের স্যাচুরেশনটা খুব বেশি বাড়ে না। এটা ইন্ডিকেট করে কি, তুমি যদি অক্সিজেনটা খুব বেশি বাড়ায় দাও ব্লাডে, তারপরও হিমোগ্লোবিনে অক্সিজেন স্যাচুরেশন ওই 97 98 এই লেভেলে থাকবে, মানে এটা এক্সেসিভ অক্সিজেনেশন অফ ব্লাড, এটাকে প্রিভেন্ট করে, এটাকে প্রিভেন্ট করে। তো এটা হচ্ছে আমার ফ্ল্যাট পার্টের ইন্টারপ্রিটেন্স বা ফ্ল্যাট পার্টের ইম্পর্টেন্স। আর স্টিপ পার্ট যেটা আমার অলমোস্ট একটা খাড়া যে রিজিয়ন থাকে শুরুতে, একদম গ্রাফের শুরুতে দেখা যায় যে একটু অনেকটা মানে র্যাপিডলি খারাপ ভাবে উঠতেছে, স্টিপ ভাবে উঠতেছে,
এই যে আমরা চিন্তা করি, এটাকে আমরা উল্টা ভাবে এখন চিন্তা করব। এই স্টিপ পার্টটাকে দিয়ে বোঝায় যে স্টিপ পার্টটা দিয়ে বোঝায় হচ্ছে আমাদের টিস্যু লেভেলটা বোঝায়। যে স্টিপ পার্টটা টিস্যু লেভেলে কেন বোঝায়? টিস্যু লেভেল আমাদেরকে অক্সিজেনের প্রেসার অনেক কম থাকে। দেখো চিন্তা করো, অ্যালভিউলার এয়ারে আমার অক্সিজেনের পার্শিয়াল প্রেসার ছিল 104। সেখানে যখন আমরা আস্তে আস্তে ব্লাড ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের দিকে আসতে থাকি, দেখো আস্তে আস্তে কি হয়, 95, সেখান থেকে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে 40, হ্যাঁ 40 থেকে সেলার 23, এইভাবে কি অক্সিজেনের পার্শিয়াল প্রেসারটা আস্তে আস্তে কমতেছে। তখন কি হয়, আমার হিমোগ্লোবিন কি অক্সিজেন কি ছেড়ে দিচ্ছে। তো আমার এই গ্রাফটা শো করে যে অক্সিজেনের এই পার্শিয়াল প্রেসারটা যে কমতেছে, কতখানি কমার সাথে সাথে হিমোগ্লোবিনের স্যাচুরেশন কতখানি কমতেছে দেখা যায়। স্টিপ দিয়ে বোঝা হচ্ছে যে আমার অক্সিজেনের পার্শিয়াল প্রেসার অল্প সামান্য কমলেই হিমোগ্লোবিনের অক্সিজেন স্যাচুরেশন অনেকখানি কমে যাচ্ছে। মানে হচ্ছে যে হিমোগ্লোবিন খুব দ্রুত অক্সিজেন ছেড়ে দিচ্ছে টিস্যু লেভেলে গিয়ে। যখন অ্যালভিওলাসে থাকছে সে প্রচুর অক্সিজেন পাচ্ছে, তার স্যাচুরেশন সে খুব বেশি বাড়তে দিচ্ছে না। আবার টিস্যু লেভেলে কি হচ্ছে, স্টিপ পার্ট দেখাচ্ছে যে অক্সিজেন সামান্য পার্শিয়াল প্রেসারটা কম হলে কি হিমোগ্লোবিন তার স্যাচুরেশন খুব তাড়াতাড়ি কমায় ফেলতেছে, অক্সিজেন খুব তাড়াতাড়ি সে ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, অক্সিজেন খুব তাড়াতাড়ি সে ছেড়ে দিচ্ছে। এটাই হচ্ছে স্টিপ পার্টটা দিয়ে আমরা স্টিপ পার্টের ইম্পর্টেন্স বলো, স্টিপ পার্টের ইন্টারপ্রিটেন্স বলো, এটাই কি আমরা বুঝতে পারি। ঠিক আছে, তো আমরা শর্ট নোটে মোটামুটি ভাবে এই পয়েন্টগুলো যদি লিখি অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভে, তাহলে কি আমাদের মোটামুটি ভাবে শর্ট নোটটা লেখা হয়ে যাবে। আর অবশ্যই কি ফিগার দিতে আমরা ভুলবো না। কার্ভ নিয়ে আলোচনা আরেকটু সামনে আগাবো। যে কার্ভটার, এই যে কার্ভটা নিয়ে আমি একটু কথা বললাম, এই কার্ভটা কি হতে পারে? কার্ভটা কি আমার রাইট শিফটিং হতে পারে, কার্ভটা কি লেফট শিফটিং হতে পারে। এখন কোশ্চেন দ্বারা যে এটার মানেটা কি, রাইট শিফটিং কথার অর্থ কি, লেফট শিফটিং কথার অর্থ কি। দেখো রাইট শিফটিং যদি হ্যালো আচ্ছা হোয়াটএভার, যদি আমি বলি যে রাইট শিফটিংটা কি, সেটা যদি আমি একটু প্রশ্ন করি, সেটা কি, যে দেখো আমার অক্সিজেন স্যাচুরেশনটা হচ্ছে, সরি অক্সিজেনের পার্শিয়াল প্রেসারটা হচ্ছে আমার এক্স অক্ষে, আর ডান সাইড ছাড়াও ওয়াই অক্ষে হচ্ছে হিমোগ্লোবিনের অক্সিজেন স্যাচুরেশন। একদিকে অক্সিজেনের পার্শিয়াল প্রেসার, আর একটা হচ্ছে অক্সিজেনের হিমোগ্লোবিনের স্যাচুরেশন। যদি রাইট শিফট হয়, রাইট শিফট কথাটার মানে হচ্ছে আমি অক্সিজেনের পার্শিয়াল প্রেসার নর্মালের চেয়ে অনেক বেশি বাড়াবো, কিন্তু হিমোগ্লোবিনের স্যাচুরেশন তার সাথে খুব ভালোভাবে বাড়বে না। হিমোগ্লোবিনের স্যাচুরেশনটা অক্সিজেনের পার্শিয়াল প্রেসার বাড়ার সাথে সাথে ঠিক ততটাই বাড়বে না যতটা সে নর্মালি বাড়তো। এই কথাটার মানে হচ্ছে রাইট শিফট। দেখা যাবে কার্ভটা নর্মাল কার্ভের ডানে চলে গেছে কার্ভটা, এই ঘটনাটা যখন ঘটবে। আর লেফট শিফট কথাটার মানে হচ্ছে আমি নর্মাল হচ্ছে অক্সিজেনের পার্শিয়াল প্রেসার সামান্য একটু বাড়াতেই আমার হিমোগ্লোবিন স্যাচুরেশন অনেক বেশি হাই হয়ে যাবে। এই কথাটা মানে হচ্ছে লেফট শিফট। আকলা দেখা যায় যে নর্মাল কার্ভটা যে পজিশনে থাকে তার চেয়ে বামে চলে আসে। হ্যাঁ, যে অক্সিজেনের পার্শিয়াল প্রেসার আমি সামান্য বাড়ালাম আর হিমোগ্লোবিনের স্যাচুরেশন কি অনেকখানি উপরে উঠে গেল। তো আমি যদি পুরো কার্ভটা তখন আঁকি, দেখা যায় কার্ভটা নর্মাল কার্ভের ভ্যালু গুলোর চেয়ে বাম সাইডে সরে গেছে। ঠিক আছে, এটাই হচ্ছে লেফট শিফট এবং রাইট শিফট কথাটার মানে। এখন প্রশ্ন থাকে যে কেন হয় এই ঘটনাটা, এই যে আপনার ডায়নামিক আপনি ইচ্ছা মতো ইচ্ছা হলে আপনি সরাই দিলেন, না আমি আমার ইচ্ছা মতো সরাই। কিছু ঝামেলা আছে আমাদের বডিতে, যার কারণে কি হয়, যার কারণে হচ্ছে আমাদের এই কার্ভ গুলা রাইটে যায় এবং লেফটে যায়। তো সেই জিনিসগুলো ঝামেলাগুলো কি, মানে হোয়াট আর দ্য ফ্যাক্টরস দ্যাট শিফটস দ্য কার্ভ রাইট অর টু দ্য লেফট। সেই ফ্যাক্টরস গুলা কি, রাইটের জন্য যদি আমি বলি, রাইটের জন্য আমার ফ্যাক্টরগুলো হচ্ছে, ফ্যাক্টরগুলো যদি আমি বলি, ফ্যাক্টরগুলো হচ্ছে পিএইচ, কার্বন ডাইঅক্সাইড, টেম্পারেচার, আর হচ্ছে কি 2,3 বিসফসফোগ্লিসারেট, 2,3 বিপিজি আমরা শর্টে বলি, বিসফসফোগ্লিসারেট। ভাইবাতে জিজ্ঞাসা করলে কখনোই বিপিজি বলবা না। টিচাররা ছোট বাচ্চা কাচ্চাদের মুখে শর্ট ফর্ম শুনতে খুব অপছন্দ করে, আমি জানি না কেন। আমার মুখ থেকে আমি মাঝে মাঝে ফুটফাট করে বায়োকেমিস্ট্রিতে শর্ট টার্ম তো বেশি ফুটফাট করে বলে ফেলতাম, টিচার আমার উপরে খুব মনে করো যে গোসা করে বসতো আর কি। হ্যাঁ, তো যাই হোক, এই গোসাটা আমি চাই না তোমাদের উপরে পড়ুক। তোমরা হচ্ছে যেখানে যেখানে শর্ট ফর্ম পাবা মুখস্থ করার সময় কোপায় মুখস্থ করবা, কিন্তু যখন ভাইবাতে বলবা, হ্যাঁ রিটেনে অনেক সময় শর্ট ফর্ম লিখে দিলে সমস্যা নেই, রিটেনে কিছু মানে ভাইটাল কিছু টার্ম বাদে এইসব বিপিজি টিপিজি এগুলো হচ্ছে তুমি শর্ট ফর্ম লিখলেও সমস্যা নেই, কিন্তু যখন ভাইভাতে কথা বলবা অবশ্যই কি সবকিছুর ফুল ফর্মে কথা বলবা। 2,3 বিসফসফোগ্লিসারেট, 2,3 বিপিজি। এই যদি চারটা ফ্যাক্টর থাকে তাহলে এখন আমরা বলবো যে রাইট শিফটিং এ ফ্যাক্টরগুলো কিভাবে কাজ করে। দেখো রাইট শিফটিং এ ফ্যাক্টরগুলো যেভাবে কাজ করে, যে আমার পিএইচ হচ্ছে কমে যায়, বাকি তিনটা বেড়ে যায়। ডিক্রিজড পিএইচ, increased carbon dioxide, increased blood temperature, increased concentration of 2,3 বিপিজি। ঠিক আছে, এখন তোমার এক্সপ্লানেশন গুলো খুব দরকার।
কি মানে কেন পিএইচ কমলেই কেন আমার রাইট শিফটিং হতে হবে, কার্বন ডাইঅক্সাইড বাড়লেই কেন আমার রাইট শিফটিং হতে হবে, টেম্পারেচার কেন 2 কেন বাড়লেই আমার রাইট শিফটিং হতে হবে। তো ব্যাখ্যাটা আমি তোমাদেরকে একটু সুন্দর করে বলি। ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে যদি তোমার পিএইচ কমে, আমরা তো সবাই পিএইচ পড়ছি অনেক সুন্দর ছোটবেলা থেকে, ঠিক আছে? তো পিএইচ পড়ছি, পিএইচ মান কমে যাওয়া মানে হচ্ছে হাইড্রোজেন আর আয়নের কনসেন্ট্রেশন কোনো একটা জায়গায় বেড়ে যাওয়া। যেখানে আমি বলি পিএইচ কম, যেমন গ্যাস্ট্রিক অ্যাসিডে পিএইচ কম মানে ওখানে প্রচুর হাইড্রোজেন আয়ন আছে। তো ব্লাডে যদি আমার পিএইচ কমে যায়, তাহলে কি আমার হাইড্রোজেন আয়নের পরিমাণ বেড়ে যাবে। এখন আমরা জানি হিমোগ্লোবিন যে অক্সিজেনের সাথে যুক্ত হয়, মানে অক্সিজেনের প্রতি তার কি একটা টান আছে, একটা প্রেম আছে, ভালোবাসা আছে। কারণ হিমোগ্লোবিনের ভাই মানে একটু সমস্যা আছে, ওর শুধু অক্সিজেনের সাথে ভালোবাসা না, ওর আরো বহুত মহিলার সাথে ভালোবাসা আছে। অনেকের সাথে লাইন মারে। তো এক একজনের সাথে লাইন মারার টেন্ডেন্সিটা এক এক রকম। কথাটার মানে হচ্ছে হিমোগ্লোবিনের এক একটা কেমিক্যালের প্রতি অ্যাফিনিটি এক এক রকম। হ্যাঁ, মানে সবার সাথে তার লাইন মারার ধরন সময় ক্ষেপণ একরকম না। আমি সবগুলা বাদ দাও, আমি যদি এখন শুধু পিএইচ এর জায়গায় থাকি, পিএইচ মানে হাইড্রোজেন আর হিমোগ্লোবিন, আমরা অক্সিজেন হিমোগ্লোবিন কারণে আলোচনা করতেছি। হিমোগ্লোবিনের অ্যাফিনিটি অক্সিজেনের তুলনায় হাইড্রোজেনের প্রতি বেশি। এই কথাটা কি আমাদের মাথায় রাখতে হবে এই কার্ভটা পড়ার সময়, যে হিমোগ্লোবিনের অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি, এই হাইড্রোজেনের প্রতি অ্যাফিনিটি অক্সিজেনের চেয়ে কি বেশি। তাহলে হাইড্রোজেনের প্রতি হিমোগ্লোবিন অ্যাফিনিটি বেশি হয়, আমি যদি কোনোভাবে একটা ব্লাডে পিএইচ কমায় দিই, তার মানে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন বাড়ায় দিই, তাহলে হিমোগ্লোবিন কি অক্সিজেনের কাছে থাকবে? হাইড্রোজেন বাইন্ড করবে না, অত পরিমাণে বেশি ও যাবে কি হাইড্রোজেনের কাছে, হিমোগ্লোবিন হাইড্রোজেনের সাথে বাইন্ড করে ফেলবে। তো সেক্ষেত্রে দেখা যাবে আমার ব্লাডে যদি বেশি বেশি অক্সিজেন থাকেও, মানে ব্লাডে যদি বেশি বেশি করে অক্সিজেনের পার্শিয়াল প্রেশারটা বাড়াই, হিমোগ্লোবিনের স্যাচুরেশন কি তার সাথে সাথে অত নরমালি অত ভালোভাবে বাড়বে না, কারণ হাইড্রোজেন আয়নের পরিমাণ বেশি বেশি, হিমোগ্লোবিন তার সাথে ভালোবাসা করতে চলে গেছে। তো এটাই হচ্ছে পিএইচ কমলে আমার কার্বের রাইট শিফটিং হবে। এরপরে আসো বাকিগুলা দেখো অলমোস্ট সেম। কার্বন ডাইঅক্সাইড যদি কোনো জায়গায় বাড়ে, একটা ব্লাডে কার্বন ডাইঅক্সাইড বাড়ছে, তো কি হবে? কার্বন ডাইঅক্সাইড আমরা জানি ব্লাডে প্লাজমায় প্রচুর পানি আছে, কার্বন ডাইঅক্সাইড ওয়াটারের সাথে বাইন্ড করে কার্বনিক অ্যাসিড তৈরি করে ফেলে। এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের মনে করা একটা জাতীয় ধর্ম। হ্যাঁ, যেখানে কার্বন ডাইঅক্সাইড সেখানে কাহিনী, পানি পাইলেই হয়েছে কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড আবার ওর ভাই প্রচুর প্যারা, ওর কার্বনিক অ্যাসিড রূপে থাকে না, ও হাইড্রোজেন আনার বাইকার্বনেট আয়ন রূপে কি ভেঙে যায়, কারণ কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইমটা কি আমাদের ব্লাডে থাকে। হ্যাঁ, কার্বনিক অ্যাসিড হাইড্রোজেন আয়ন বাইকার্বনেট আয়ন ভেঙে গেল। এখন তুমি আমাকে বলো, যত বেশি কার্বন ডাইঅক্সাইড তত বেশি কার্বনিক অ্যাসিড, যত বেশি কার্বনিক অ্যাসিড তত বেশি কি হাইড্রোজেন আয়ন। কথা ঠিক আছে কিনা? এখন যাও পিএইচ এর মামলা, ওই হাইড্রোজেন আয়ন বেড়ে গেছে, এবার আবার এই হিমোগ্লোবিন হাইড্রোজেনের সাথে প্রেম ভালোবাসা করতে পাঠায় দাও, গেছে কার্বের রাইট শিফটিং হয়ে। কথা কথা ক্লিয়ার? এবার আসো ব্লাড টেম্পারেচার। ব্লাড টেম্পারেচার ঠিক বাড়ে, মেটাবলিজম বাড়ে, মেটাবলিজম রেট টেম্পারেচার ইনক্রিজের সাথে কি ইনক্রিজ হয়। এটা আমাদের বডির একটা নর্মাল ফিজিওলজিক্যাল কি প্রপার্টি, ধর্ম, যে টেম্পারেচার বাড়লে মেটাবলিজম বাড়বে। মেটাবলিজম যদি বাড়ে, বডিতে বেশি বেশি কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হবে। এবার তোমরাই বলো কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হলে কি শিফটিং হয়? রাইট শিফটিং হয়, হয়ে গেছে। তাহলে কার্বন ডাইঅক্সাইড আমার কার্বন রাইট শিফটিং হইলো। এবার আসো 2,3-BPG। 2,3-BPG বাড়লে আমি বলছি কি রাইট শিফটিং হবে। কেন? ওই যে 2,3-BPG ওই কাহিনী, ওই ওই যে হাইড্রোজেনের মতো, অক্সিজেন বেশি ভদ্র মানুষ, ওই হিমোগ্লোবিনের মনে করো যে অক্সিজেন একটু প্রচুর জ্বালায় পড়ে, ঠিক আছে? ওই 2,3-BPG এই কেমিক্যালটার প্রতিও হিমোগ্লোবিনের বাইন্ডিং মানে অ্যাফিনিটি অক্সিজেনের চেয়ে বেশি। তাই কোনো কারণে যদি আমাদের বডিতে এটা পরিমাণ বেড়ে যায়, হিমোগ্লোবিন তার সাথে বাইন্ড করে বসে থাকে, অক্সিজেন দেখা যায় ওই যে কার্বন রাইট শিফটিং। কেন? ওই যে শিফটিং মানে তো বুঝাইছি যে পার্শিয়াল প্রেসার বাড়তেছে, কিন্তু তার সাথে হিমোগ্লোবিনের স্যাচুরেশনটা বাড়তেছে না, রাইট শিফটিং হয়ে যাবে। আমরা যদি রাইট শিফটিং এটা ভালো করে বুঝা থাকি, লেফট শিফটিং আমাদের জীবনও পড়া লাগবে না। কেন? কারণ রাইট শিফটিং এ আমি এতক্ষণ যা যা বললাম তার প্রত্যেকটা কথাটা জাস্ট উল্টা করে দাও, লেফট শিফটিং বোঝা শেষ। কেন? ইনক্রিজড পিএইচ, ইনক্রিজড পিএইচ মানে হচ্ছে হাইড্রোজেন কমে যাওয়া, তাহলে হিমোগ্লোবিনের আর হাইড্রোজেনের সাথে পরক্রিয়া করার জায়গা নেই, সে অক্সিজেনের সাথেই বসে থাকবে। তোমার অক্সিজেনের প্রেসার সামান্য বাড়লে হিমোগ্লোবিন স্যাচুরেশন বেড়ে যাবে, লেফট শিফটিং। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড তো আমার হাইড্রোজেন আয়নটা আলটিমেটলি বাড়াইতো, কার্বন ডাইঅক্সাইডকে যদি আমি কমায় দিই তাহলে কি আমার আলটিমেটলি লেফট শিফটিং হবে। আর সেম টু সেম টেম্পারেচার কম হলে মেটাবলিজম কম হয়, একই কথা। আর 2,3-BPG ওই তো কমলে কি হইলো, আমার হচ্ছে লেফট শিফটিং হবে। মানে হচ্ছে আমার লেফট শিফটিং এর ফ্যাক্টর গুলো হচ্ছে ইনক্রিজড পিএইচ আর বাকিগুলো ডিক্রিজ, কার্বন ডাইঅক্সাইড ডিক্রিজ, টেম্পারেচার ডিক্রিজ, 2,3-BPG ডিক্রিজ। আরেকটা ফ্যাক্টর আছে লেফট শিফটিং এ, একটা এক্সট্রা ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে ফিটাল হিমোগ্লোবিন। মানে বাচ্চাদের ক্ষেত্রে এই ফ্যাক্টরটা শুধুমাত্র বাচ্চাদের ক্ষেত্রে প্রযোজ্য, ফিটাল হিমোগ্লোবিন। দেখো আমাদের হিমোগ্লোবিনে কিন্তু মানে ম্যাচুরেশন হয়,
আমাদের ফিটাসে ফিটাল হিমোগ্লোবিন থাকে, আর আমাদের এখন তো নরমাল ম্যাচিউরড হিমোগ্লোবিন, আমরা যারা এখন ক্লাসটা করতেছি আর কি, আমরা তো ফিটাস না। আর যদি কেউ থেকে থাকো চলে যাও, ফিটাস আমরা পড়াই। যাই হোক, তো ফিটাল হিমোগ্লোবিন, এই যে হিমোগ্লোবিনটা, এই হিমোগ্লোবিনের একটা প্রপার্টি হচ্ছে যে নরমাল হিমোগ্লোবিনটা 2-3 বিপিজির প্রতি যতখানি আকৃষ্ট, ফিটাল হিমোগ্লোবিন 2-3 বিপিজির প্রতি অতখানি আকৃষ্ট না। ফিটাস মানুষ মানে এখনো মানে মন মানসিকতা ভালো আছে, মানে অন্য দিকে কেমিক্যালের প্রতি খুব একটা যায় না। হ্যাঁ, তো 2-3 বিপিজির প্রতি তার অ্যাফিনিটিটা হচ্ছে কি একটু কম, অক্সিজেনের সাথে সে ভালোভাবেই থাকে। তো দেখা যায় ফিটাল হিমোগ্লোবিন থাকলে কোনো মানে একটা ফিটাসের ফিটাল হিমোগ্লোবিন যেহেতু আছে, তো সেখানে যদি 2-3 বিপিজি কনসেন্ট্রেশন বাড়াও, দেখা যায় যে খুব একটা ওই মানে হ্যাম্পার হয় না, দেখা যায় আমার লেফট শিফটিং হয়ে আছে, যে বেশি বেশি করেই বাড়তেছে। তো ফিটাল হিমোগ্লোবিন ইজ আ কজ লেফট শিফটিং অফ কি আমার অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভে। ঠিক আছে, এখন আমরা একটা কথা পড়বো এখানে এই কার্ভের সাথে, যে P50 অ্যাকচুয়ালি কি। আমরা তো কার্ভটা পড়ি, একদিকে এক্স অক্ষে পার্শিয়াল প্রেসার, ওয়াই অক্ষে হিমোগ্লোবিন স্যাচুরেশন, আর কার্ভটা হচ্ছে আমার উঠলো। এখন এই সাইডে তো স্যাচুরেশন আছে আর এখানে প্রেসার, স্যাচুরেশনটা উঠতে উঠতে একটা জায়গায় হাফ হবে, পুরোটা তো 100%, একটা জায়গায় হিমোগ্লোবিনের স্যাচুরেশনটা হাফ হবে। যদি হাফ হয়, হাফ হলে কত প্রেসারে সেটা হাফ হলো, কত অক্সিজেনের পার্শিয়াল প্রেসারে হিমোগ্লোবিন 50% স্যাচুরেটেড হলো। The pressure, the partial pressure of oxygen at which 50% of hemoglobin in a body gets saturated by oxygen is called P50. নরমাল ভ্যালুটা হচ্ছে 26 থেকে 28 মিলিমিটার মার্কারি। এত পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেনে কি বডি 50% হিমোগ্লোবিন স্যাচুরেটেড হয়ে যায়। তবে সবসময় না, কারণ কি কার্ভের যেহেতু রাইট শিফটিং লেফট শিফটিং হয়, এই পার্শিয়াল প্রেসারও কি বাড়তে পারে কমতে পারে। তাহলে পার্শিয়াল প্রেসার কখন বাড়ে? যখন কার্ভের রাইট শিফটিং হয়। বুঝতে পারতেছি পার্শিয়াল প্রেসার বাড়তেছে, কিন্তু তার সাথে কি আমার স্যাচুরেশন বাড়ার নাম নাই। তাহলে যে ফ্যাক্টর গুলা কার্ভের রাইট শিফটিং করায় তারাই কি P50 কে বাড়ায়। তাহলে P50 ইনক্রিজ হয় কোন ফ্যাক্টরের কারণে? রাইট শিফটিং এর ফ্যাক্টর গুলোর কারণে। আর P50 ডিক্রিজ হয় কোন ফ্যাক্টর গুলোর কারণে? লেফট শিফটিং এর ফ্যাক্টর গুলোর কারণে। সো আমরা এই শর্ট নোট P50 যদি আসে, আমরা সংজ্ঞা দিব, আমরা কি ফ্যাক্টর ইনক্রিজ আর ফ্যাক্টর ডিক্রিজ এই কথাগুলো যদি আমরা দেখতে পারি, তো আমাদের লেখাটা হয়ে যাবে, আর ভাইবাতে জিজ্ঞাসা করলে তো কি বলতেই পারবো। আর এখন অক্সিজেন নিয়ে কথা বাড়াবো না, একটা কথা বলে অক্সিজেন থেকে চলে যাব। অনেক অক্সিজেন না হয়েছে, এবার শরীরে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে। ঠিক আছে, অক্সিজেনটা কি? অক্সিজেনের লাস্ট টপিকটা হচ্ছে আমার বোর ইফেক্ট। বোর ইফেক্ট, ঠিক আছে। বোর ইফেক্টটা কি অ্যাকচুয়ালি? বোর ইফেক্টটা কি বলতে চায় আমাদেরকে? বোর ইফেক্টটা অক্সিজেন হিমোগ্লোবিন কার্ভটা নিয়ে বলতে চায়। অক্সিজেন হিমোগ্লোবিনের কার্ভের উপর আমরা জানি দুইটা ফ্যাক্টরের খুব বড় ধরনের ভূমিকা আছে, একটা হচ্ছে হাইড্রোজেন আয়ন আর একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আয়ন। এই কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন এইটা ফ্যাক্টরের বাড়া কমার কারণে আমাদের কার্ভের যে প্রভাবটা পড়ে এবং আমাদের ব্লাডে অক্সিজেনেশনের যে প্রভাবটা পড়ে, সেই প্রভাবটা বিজ্ঞানী বোর ব্যাখ্যা করেন। এই কার্বন ডাইঅক্সাইড আর হাইড্রোজেন আয়নের এই ওঠানামা পরিমাণ কম বেশি হওয়ার কারণে আমাদের ব্লাডের অক্সিজেনেশন এবং ডিঅক্সিজেনেশনের উপর যে ইফেক্টটা পড়ে, সেই ইফেক্টটাকে বলা হয় কি বোর ইফেক্ট। সংজ্ঞা আছে বইতে, অনেক বড় সংজ্ঞা আছে, আমি সংজ্ঞা নিয়ে কোনো কথা বলবো না, কারণ সংজ্ঞা অ্যাকচুয়ালি মুখস্থের জিনিস। সংজ্ঞাটা যেটুকু বুঝতে হয় সেই বুঝাটা আমি তোমাদের কি কনভে করে দিলাম, বাকিটা মুখস্থ তোমাদের উপর। ঠিক আছে, মুখস্থ আমি করে দিব না। ঠিক আছে, তো এটা হচ্ছে মানে আমার বোর ইফেক্টের মূল কথা। এখন বোর ইফেক্টের মূল কথা যদি বলি, তাহলে আজেরা কথা কি? আজেরা কথাটা হচ্ছে বোর ইফেক্ট দুইটা ভাগে ভাগ করে ব্যাখ্যা করা হয়। হ্যাঁ, একটা ব্যাখ্যা হচ্ছে আমার লাংসে, আর একটা ব্যাখ্যা হচ্ছে কি আমার টিস্যুতে। যেমনটা আমরা অক্সিজেন হিমোগ্লোবিন কার্ভটা পড়ার সময় বলছিলাম যে আমার ফ্যাট পার্টটাকে আমরা লাং লেভেলে বুঝি, স্টিপ পার্টটাকে আমরা টিস্যু লেভেলে বুঝি, তেমনি বোর ইফেক্টের একটা হচ্ছে লাং লেভেল আর একটা হচ্ছে টিস্যু লেভেলে ব্যাখ্যা আছে। দেখো লাং লেভেলে কি হয়, লাং লেভেলে কার্বন ডাইঅক্সাইড কি আমার ফার্স্টে ব্লাড থেকে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়। হ্যাঁ, অলওয়েজ কিন্তু আগে ব্লাড থেকে কার্বন ডাইঅক্সাইড বের হয়, তারপর অক্সিজেন ঢুকে। কেন আগে কার্বন ডাইঅক্সাইডটা বের হয়? কারণ কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেসার অক্সিজেনের চেয়ে বেশি থাকে। আমরা একটু পরে কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট করার সময় দেখবো। তো কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেসার বেশি থাকার কারণে আগে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়। ফলে ব্লাডে কি হয়, কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেসার কমে যায়। আর কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেসার কমে গেলে কি হয়, আমরা জানি কার্বন ডাইঅক্সাইড যদি ব্লাডে বেশি বেশি থাকে, ব্লাডে হাইড্রোজেন আয়নটা কি বেশি বেশি থাকবে। তো কার্বন ডাইঅক্সাইড যদি কমে যায়, আমার হাইড্রোজেন আয়নটা কমে যাবে। ফলে কি লাং লেভেলে এই অক্সি হিমোগ্লোবিন কার্ভের কি লেফট শিফটিং হয়।
লাং লেভেলে কার্ভের লেফট শিফটিং হয়। লেফট শিফটিং হলে কি হয় যে অক্সিজেনের প্রেসার একটু বাড়লেই হিমোগ্লোবিনের স্যাচুরেশন অনেক দ্রুত বেড়ে যায়, ফলে লাং লেভেলে কি হয়, খুব দ্রুত ব্লাডের অক্সিজেনেশন হয়। এবং সেটাই আমাদের খুব দরকার, কারণ আমরা পালমোনারি সার্কুলেশনের পিকুলারিটি থেকে জানি যে আমাদের টোটাল কার্ডিয়াক আউটপুট যা, পালমোনারি সার্কুলেশনের ভলিউমটাও তাই। মানে আমাদের পুরো সিস্টেমিক সার্কুলেশনের সকল ব্লাডই কি আমার পালমোনারি সার্কুলেশনে যায়। তাই একটা নির্দিষ্ট সময় আমাদের পালমোনারি সার্কুলেশনকে একটা বিশাল অ্যামাউন্ট অফ ব্লাডকে কি অক্সিজেনেশন করতে হয়। তো সেটা যেন দ্রুত করা সম্ভব হয়, তার জন্য কি আগে কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে এই বোর ইফেক্টটাকে এক্সিকিউট করে, যে আমার অক্সিজেন হিমোগ্লোবিন কার্ভটাকে লেফট শিফটিংটা করে দেয়, যাতে করে অক্সিজেন আসা মাত্রই হচ্ছে হিমোগ্লোবিন স্যাচুরেশনের জন্য তরতর করে বেড়ে যায়। হ্যাঁ, অক্সিজেন হিমোগ্লোবিন খুব তাড়াতাড়ি অক্সিজেন দ্বারা অক্সিজেনেটেড হয়ে যায়। এখন টিস্যু লেভেলে কি ঘটনাটা ঘটে দেখো, টিস্যু লেভেলে কি হয়, বোর ইফেক্টের সেকেন্ড ধাপ মানে সেকেন্ড এক্সপ্লানেশন। টিস্যু লেভেলে আমার তো মেটাবলিজম হয়, বেশি বেশি মেটাবলিজম হচ্ছে, আমি যখন কথা বলতেছি এখন আমার বডি কি মেটাবলিজম হচ্ছে। তো মেটাবলিজম হলে কার্বন ডাইঅক্সাইড সেখানে প্রডিউস হয়, টিস্যু লেভেলে কি বেশি বেশি কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হয়। বেশি বেশি কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হলে কি হয়, সেখানে বেশি বেশি হাইড্রোজেন আনো প্রডিউস হয়। এখন আমরা জানি কার্বন ডাইঅক্সাইড যদি বেশি বেশি প্রডিউস হয়, হাইড্রোজেন বেশি বেশি প্রডিউস হয়, আমার হিমোগ্লোবিনের ওইখানে গিয়ে হিমোগ্লোবিনের হাইড্রোজেনের প্রতি অ্যাফিনিটি বেড়ে যাবে, ফলে কি হিমোগ্লোবিনের অক্সিজেনের প্রতি কি অ্যাফিনিটি কমে যাবে, কার্ভের রাইট শিফটিং হবে, কি দেখা যাবে হিমোগ্লোবিন অক্সিজেনকে ছেড়ে দিয়ে হাইড্রোজেনের সাথে চলে আসতেছে। তার মানে হিমোগ্লোবিন আমার অক্সিজেনটাকে কি বারবার ছেড়ে দিচ্ছে, টিস্যু লেভেলে এসে অক্সিজেনকে ছেড়ে দিচ্ছে, আর আমরা সেটাই চাই। আমরা টিস্যু লেভেলে সেটাই চাই, ব্লাড অক্সিজেনকে হিমোগ্লোবিন অক্সিজেন ছেড়ে দিক, আমার টিস্যুতে মেটাবলিজম হচ্ছে, সেখানে অক্সিজেনের ডিমান্ড বেশি, কারণ কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হচ্ছে, অক্সিজেনকে বেশি বেশি দরকার। তো এখানে হচ্ছে আমার কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন থেকে বোর ইফেক্টের সেকেন্ড এক্সপান্ডেশনটাকে এক্সিকিউট করে, যে টিস্যু লেভেলে এসে কার্ভের রাইট শিফটিং হয়, দ্যাটস ওয়াই কি হিমোগ্লোবিন ডিঅক্সিজেনেটেড হয়ে যায় এখানে, যে অক্সিজেনকে ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে আমার বডির চাহিদা পূরণ করে, আলটিমেটলি হোমিওস্ট্যাসিস মেইনটেইন করে। ফিজিওলজি ইজ অল অ্যাবাউট হোমিওস্ট্যাসিস, সেটাই হচ্ছে কি মেইনটেইন করে। এক এক জায়গায় এক এক ভাবে মেইনটেইন হয়। তো বিজ্ঞানী বোর সাহেব এই জায়গার হোমিওস্ট্যাসিসটাকে এভাবে ব্যাখ্যা করছেন, তার নামে এটা হচ্ছে বোর ইফেক্ট। তো অক্সিজেন থেকে মোটামুটি হবে এতটুকুই পড়াশোনা, ঠিক আছে। এই কার্ভ, ট্রান্সপোর্ট মেকানিজম, এইটা যদি আমরা মোটামুটি পরে মনে রাখতে পারি, আমাদের এখান থেকে কোনো কিছু আটকাবে না। নেক্সট আমরা অন্য অক্সিজেন নিয়ে ফেলছি বললাম আগে, এখন আমরা কার্বন ডাইঅক্সাইড কি ছাড়বো, কার্বন ডাইঅক্সাইড নিয়ে পড়বো। কার্বন ডাইঅক্সাইড নিয়ে যদি পড়া শুরু করি, অক্সিজেনের মধ্যে কার্বন ডাইঅক্সাইড পড়াটা অলমোস্ট একই রকম, যে কার্বন ডাইঅক্সাইডের পড়াটা আমরা পড়বো ট্রান্সপোর্ট অফ কার্বন ডাইঅক্সাইড, যখন যেমন অক্সিজেনের ট্রান্সপোর্ট করছি, এখন আমরা কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট করবো। কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্টটা কি, অক্সিজেন যে রাস্তা দিয়ে আসছে কার্বন ডাইঅক্সাইড ওই রাস্তা দিয়ে উল্টা দিকে যাবে, একদম চারটা স্টেপই সেম, চারটা স্টেপই সেম। দেখো আমি তোমাকে বলি জাস্ট উল্টা, আমি শুরু করবো কি দিয়ে, চারটা স্টেপ। নাম্বার 1 পয়েন্ট দেখো বলি, diffusion of carbon dioxide from cell to interstitial fluid. 2 number point, diffusion of carbon dioxide from interstitial fluid to হচ্ছে কি blood. 3 number point, transport of carbon dioxide in the blood. Number 4 last point হচ্ছে diffusion of carbon dioxide from blood, from pulmonary blood বা pulmonary capillary to alveolar air. দেখো ওই চারটা স্টেপ আমি উল্টা করে খালি বলে গেছি, কথা খুব ক্লিয়ার। তো এখন আমি আবার যে কথা বলবো ওইটা আগের মতো, এই সেই আমি প্রেসার ডিফারেন্স বলবো, একটা প্রেসার আরেকটা প্রেসার বলবো, প্রেসার ডিফারেন্স বলবো, কার্বন ডাইঅক্সাইড বারবার কেমে বের করে দিব। ঠিক আছে, দেখো প্রথম স্টেপটা হচ্ছে ডিফিউশন অফ কার্বন ডাইঅক্সাইড ফ্রম টিস্যু টু দা হচ্ছে ইন্টারস্টিশিয়াল স্পেস। কেন, সেলে আমার কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেসার কত থাকে, 46 মিলিমিটার মার্কারি। ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে আমার কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেসার কত থাকে, 45 মিলিমিটার মার্কারি। ডিফিউশন মানে প্রেসার ডিফারেন্স মোটে 1 মিলিমিটার মার্কারি। তাই আস্তে আস্তে করে আমার কার্বন ডাইঅক্সাইডটা কি হয়, সেল থেকে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে চলে যায়, আস্তে হোক যায়, তো যায়, ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে চলে গেল। এখন আমার বলা শেষ, সেকেন্ড স্টেপ বলো, ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে কার্বন ডাইঅক্সাইডের প্রেসার কত থাকে, 45 মিলিমিটার মার্কারি। আমার ক্যাপিলারি যখন আসলো, ক্যাপিলারি যখন ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে এসে ঢুকলো, কারণ ওই ক্যাপিলারিতে কার্বন ডাইঅক্সাইডের প্রেসার কত থাকে, ওইখানে প্রেসার থাকে হচ্ছে 40 মিলিমিটার মার্কারি। আমি তোমাকে একটু পরে বুঝাবো এই 40টা কোথা থেকে আসছে। ঠিক আছে, তো ক্যাপিলারি যখন ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে আসলো, তখন কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেসার হচ্ছে 40 মিলিমিটার মার্কারি, ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে 45। এই যে ইন্টারস্টিশিয়ালে 45, ক্যাপিলারিতে 45 মিলিমিটার প্রেসার ডিফারেন্স, 5 মিলিমিটার মার্কারি প্রেসার ডিফারেন্স। এই প্রেসার ডিফারেন্সের কারণে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থেকে আমার ক্যাপিলারিতে কার্বন ডাইঅক্সাইড যাবে। ক্যাপিলারি যখন ইন্টারস্টিশিয়াল ফ্লুইডকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড ত্যাগ করবে, তখন ক্যাপিলারিতে আমার কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেসার কত থাকবে, 45 মিলিমিটার মার্কারি, 45 মিলিমিটার মার্কারি। ঠিক আছে,
এখন তুমি আমাকে একটু আগে তোমাকে যেটা বলতেছিলাম, কোশ্চেন তোমাদের মনে উদয় হয়েছে কিনা আমি জানি না, যে বডি ফ্যাট পড়ানোর সময় বলতেছিলাম যে আগে কার্বন ডাইঅক্সাইড ব্লাড থেকে রিলিজ হয়, বলছিলাম যে কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেশারটা বেশি থাকে কেন। দেখো ক্যাপিলারি যখন ইন্টারস্টিশিয়াল ফ্লুইড ত্যাগ করে তখন অক্সিজেনের পার্শিয়াল প্রেশার থাকে হচ্ছে 40 মিলিমিটার মার্কারি, 40। আর কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেশার থাকে 45 মিলিমিটার মার্কারি, 45। তো এই জন্য কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেশার অক্সিজেনের চেয়ে বেশি থাকে। এই জন্য আমার এই ক্যাপিলারি ভেনাস স্যান্ডের প্রেশার গুলো কি আলটিমেটলি ভেনা কাপা হয় হার্টের যে পালমোনারি ক্যাপিলারিতে গিয়ে পৌঁছাবে, পালমোনারি আর্টারি মানে পালমোনারি ক্যাপিলারিতে গিয়ে পৌঁছাবে। পালমোনারি ক্যাপিলারি যখন অ্যালভিলাসে ঢোকে তখন ওই ক্যাপিলারি সিস্টেমিক ক্যাপিলারি ভেনাস স্যান্ডের প্রেশারটা নিয়ে ঢোকে। তাহলে অক্সিজেনের থাকে 40 আর কার্বন ডাইঅক্সাইডের থাকে হচ্ছে 45। এই জন্য আগে কার্বন ডাইঅক্সাইড ব্লাড থেকে বেরোয়, পরে ব্লাড অক্সিজেন বাইরে থেকে নেয়। কথা কি ক্লিয়ার? তো তাহলে হইলো আমার সিস্টেমিক ক্যাপিলারিতে আমার কার্বন ডাইঅক্সাইড 45 মিলিমিটার মার্কারি প্রেশার নিয়ে ঢুকলো। এখন সিস্টেমিক ক্যাপিলারি থেকে কি হবে, ব্লাডকে আমার হার্ট পর্যন্ত নিয়ে যেতে হবে। সেটার জন্য কি করতে হবে, ট্রান্সপোর্ট অফ কার্বন ডাইঅক্সাইড, ট্রান্সপোর্ট অফ কার্বন ডাইঅক্সাইড ইন দা ব্লাড। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। আমাকে প্রফে একটা কোশ্চেন বসছিল স্যার, সেটা আমি পরে আসতেছি। তো আমাকে আগে বললো যে কার্বন ডাইঅক্সাইড এই যে ব্লাডে গেল, আমরা তো অক্সিজেন বলছি 2 ভাবে ট্রান্সপোর্ট হয়, কার্বন ডাইঅক্সাইড কয়ভাবে ট্রান্সপোর্ট হয়? কার্বন ডাইঅক্সাইড 3 ভাবে ট্রান্সপোর্ট হয়। একটা হচ্ছে অক্সিজেনের মতো প্লাজমা ডিজলভ স্টেটে 7%, প্লাজমা ডিজলভ স্টেটে থাকে হচ্ছে 7%। সবচেয়ে বেশি পরিমাণ থাকে হচ্ছে বাইকার্বনেট ফর্মে, অলমোস্ট 70%, 70%, 70% থাকে হচ্ছে বাইকার্বনেট ফর্মে। বাইকার্বনেট ফর্মে কিভাবে থাকে, আরবিসি তে একভাবে থাকে পটাশিয়াম বাইকার্বনেট রূপে, আর প্লাজমা একটা ফর্মে থাকে। প্লাজমাতে কিছু ডিজলভ থাকে, কিছু হচ্ছে বাইকার্বনেট ফর্মে থাকে, সেটা হচ্ছে কি সোডিয়াম বাইকার্বনেট ফর্মে থাকে, সোডিয়াম বাইকার্বনেট ফর্মে থাকে। হ্যাঁ, তাহলে বাইকার্বনেট 70% এই দুই ফর্ম বাইকার্বনেট হিসেবে থাকে, দুইটা বাইকার্বনেট ফর্মে থাকে। আর আরেকটা থাকে হচ্ছে কার্বামিনো প্রোটিন ফর্মে, কার্বামিনো প্রোটিন। কার্বামিনো প্রোটিনের ঘটনাটা কি, কার্বামিনো প্রোটিনটা হচ্ছে হিমোগ্লোবিনের গ্লোবিন প্রোটিন আছে আর প্লাজমা আছে কি প্লাজমা প্রোটিন, এই দুটা প্রোটিনের সাথে কার্বন ডাইঅক্সাইড বাইন্ড করে ফেলে, একটা অস্থায়ী বাইন্ড তৈরি করে। হ্যাঁ, যেটা আবার রিভার্সেবল, এটা পরে ভেঙেও যেতে পারে। যে হিমোগ্লোবিনের গ্লোবিন প্রোটিনের সাথে কার্বন ডাইঅক্সাইড বাইন্ড করে কার্বামিনো হিমোগ্লোবিন প্রডিউস করে, আর প্লাজমা প্রোটিনের সাথে কার্বন ডাইঅক্সাইড বাইন্ড করে কার্বামিনো প্রোটিন প্রডিউস করে। এইভাবে কার্বামিনো ফর্মে, কার্বামিনো ফর্ম, এটা কার্বামিনো প্রোটিন বলা উচিত না, কার্বামিনো ফর্মে থাকে, কার্বামিনো ফর্মে থাকে। এই কার্বামিনো ফর্মে ট্রান্সপোর্ট হয় হচ্ছে 23% অক্সিজেন। এই হচ্ছে মোটামুটি ভাবে আমাদের কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট মানে ট্রান্সপোর্ট মেকানিজম, মানে ব্লাডে ট্রান্সপোর্ট হওয়ার মেকানিজম। আর লাস্টলি কথাটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের ডিফিউশন ফ্রম পালমোনারি ক্যাপিলারি টু অ্যালভিওলার এয়ার। কারণ কি, এই যে কার্বন ডাইঅক্সাইডটা তো মেইনলি ট্রান্সপোর্ট হচ্ছে ভেনাস ব্লাডে, ভেইন দিয়ে ট্রান্সপোর্ট হচ্ছে, ক্যাপিলারি ভেনাস দেন ভেইন, ভেইন গুলা ভেনা কাপা হয়ে কি আমার হার্টে যাবে, হার্টের রাইট এট্রিয়ামে যাবে, রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে আসবে, রাইট ভেন্ট্রিকলে আসার পর আমার পালমারি সার্কুলেশন যাবে, পালমারি সার্কুলেশন পালমারি আর্টারি দেন পালমারি ক্যাপিলারি। তো সব তো একই কাহিনী। পালমারি ক্যাপিলারিতে যখন আসবে তখন আমি একটু আগে বুঝাইছি পালমারি ক্যাপিলারি ভেনাস এন্ডে আমার পার্শিয়াল প্রেশারটা কত থাকবে কার্বন ডাইঅক্সাইডের, ওই যে সিস্টেমিক ক্যাপিলারি ভেনাস এন্ড থেকে যে নিয়ে আসছে 45 মিলিমিটার মার্কারি। আর অ্যালভিওলার এয়ারে কার্বন ডাইঅক্সাইডের প্রেশার কত থাকে 40 মিলিমিটার মার্কারি। ঠিক আছে, এই 45 বা 40 এখানেও সেই 5 মিলিমিটার প্রেশার ডিফারেন্সের জন্য কার্বন ডাইঅক্সাইড আমার পালমারি ক্যাপিলারি থেকে অ্যালভিওলার এয়ারে পৌঁছায় যাবে, এবং অ্যালভিওলাস যখন ত্যাগ করবে পালমোনারি ক্যাপিলারি ত্যাগ করার সময় পালমোনারি ক্যাপিলারি কার্বন ডাইঅক্সাইডের প্রেশারটা হবে হচ্ছে 40 মিলিমিটার মার্কারি। এই জন্য যখন কিনা আমরা দেখতেছিলাম যে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড আর ব্লাডের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের ডিফিউশন হচ্ছে, তখন ক্যাপিলারি যখন ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে ঢুকলো, সিস্টেমিক ক্যাপিলারি যখন ঢুকলো ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে, সিস্টেমিক ক্যাপিলারি কার্বন ডাইঅক্সাইডের প্রেশার ছিল 40, এই 40 থেকে আসছে। যে যখন অ্যালভিওলাস ত্যাগ করে পালমোনারি ক্যাপিলারি তখন হচ্ছে 40 মিলিমিটার মার্কারি থাকে। বুঝতে পারছো, পুরো সার্কিটটা তোমাকে মাথার মধ্যে চিন্তা করতে হবে। হ্যাঁ, এইভাবে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আমার ট্রান্সপোর্ট কমপ্লিট হলো। তো কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট কমপ্লিট হয়ে থাকে, কার্বন ডাইঅক্সাইড নিয়ে জিজ্ঞাসা করবো যে ভাইয়া আপনি কি যে ওইটার মতো ঝামেলা করবেন এখন, যে অনেক তো কার্ভ টার্ভ বলেন, কার্বন ডাইঅক্সাইডে কি আছে? হ্যাঁ বাবা, কার্বন ডাইঅক্সাইডে কার্ভের মতো তো ঝামেলা নাই, তবে দুটো জিনিস আছে। হ্যাঁ, যার মধ্যে আবার একটা তোমরা আগে পড়েও আসছো, অনেক মজা, ক্লোরাইড শিফট। আরেকটা একটু নতুন কিছু বলবো, সেটা হচ্ছে হ্যালডেন ইফেক্ট। ঠিক আছে, তা ওইটা বাদ দাও, আগে আগে ক্লোরাইড শিফট বুঝি, খুব সহজ, পরে আসছো পড়া জিনিস, ছোটবেলা পড়া জিনিস, খুব বেশি ঝামেলা করবো না, তাড়াতাড়ি তোমাদের ছেড়ে দিব আজকে। হ্যাঁ, তো ক্লোরাইড শিফট অ্যাকচুয়ালি কি? ক্লোরাইড শিফট একটা মজার কাহিনী, তো কাহিনীটা তোমাদের একটু বলি আমি।
কাহিনীটা হচ্ছে এমন যে আমরা তো জানি কার্বন ডাইঅক্সাইড তিনটা ভাবে ট্রান্সপোর্ট হয়, একটা হচ্ছে তোমার ডিজলভ স্টেটে, আরেকটা হচ্ছে তোমার বাইকার্বনেট ফর্মে, আরেকটা হচ্ছে তোমার কার্বামিনা ফর্মে। তো দেখো বাইকার্বনেট ফর্মে যে থাকে আমরা বলছি আরবিসি তে থাকে, আর হচ্ছে তোমার প্লাজমায় থাকে। তো আরবিসি তে যে বাইকার্বনেট ফর্মে যে আসে, বাইকার্বনেট ফর্মে আসার পর কিছু ঘটনা ঘটে। দেখো কার্বন ডাইঅক্সাইড ফার্স্টে হচ্ছে আরবিসি তে আসলো, আরবিসি তে এসে আমার আরবিসি টা একটা সেল, তো সেলে তো ওয়াটার থাকে। তো কার্বন ডাইঅক্সাইড আরবিসি তে এসে কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার সুন্দর মতো কেমিস্ট্রি করে তৈরি করবে কার্বনিক অ্যাসিড। ওই যে পুরানো কাহিনী, কার্বনিক অ্যাসিড তৈরি করার পর আরবিসি তে আছে কি, যে কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইম, কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইমের সহায়তায় দুইটা কার্বনিক অ্যাসিডটা সুন্দর মতো ভেঙে তৈরি করবে হচ্ছে হাইড্রোজেন আয়ন এবং কি বাইকার্বনেট আয়ন, বাইকার্বনেট আয়ন তৈরি করে ফেললো। ঠিক আছে, অনেক ভালো কথা। এখন এটা যদি ভালো কথা হয়, এখন তুমি আমাকে বলো, এটা আমি তোমাদেরকে বলছিলাম না হিমোগ্লোবিনের অক্সিজেনের যে হাইড্রোজেন আয়নের প্রতি অ্যাফিনিটি বেশি, তো হিমোগ্লোবিন তো থাকে হচ্ছে আরবিসি তে। তো আরবিসি তে হিমোগ্লোবিন বাসায় বসে বসে হাইড্রোজেন আয়ন পাইছে একেবারে, মানে মনে করো যে তুমি বাসায় বসে আছো, তোমার ভালোবাসা মানুষ তোমার বাসায় এসে হাজির হচ্ছে। ঠিক আছে, তোমার তো মনে করো ডেটেও যাওয়া লাগে না। তো এই যদি হয় অবস্থা, তো তাইলে এখন তুমি আমাকে বলো যে হাইড্রোজেন যে কার্বনিক অ্যাসিডটা ভেঙে যে হাইড্রোজেন আয়ন না বাইকার্বনেট আয়নটা প্রডিউস করলো, তখন হাইড্রোজেন আয়নটা তাহলে যাবে কই? অবভিয়াসলি সে হিমোগ্লোবিনকে পাইছে, হিমোগ্লোবিনের সাথে হাইড্রোজেন আয়নটা কি বাইক হয়ে চুপ করে বসে থাকবে, চুপ করে বসে থাকলো। এখন আসতে হচ্ছে বাইকার্বনেট আয়নটা কি আমার একা একা ওই যে ইসের মতো কি বলবো হিমোগ্লোবিনে পড়ে আছে, সরি আরবিসি তে পড়ে আছে। এখন আমরা জানি কি কোনো পজিটিভ আয়ন বা কোনো নেগেটিভ আয়ন বিনা কারণে একা একা থাকতে পারে না কোনো জায়গায়, আর থাকতে পারে তবে তার একটা কনসেন্ট্রেশন বৃদ্ধি করতে হয়। দেখো এই ঘটনাগুলো ঘটার ফলে আরবিসি তে বাইকার্বনেট আয়নের কনসেন্ট্রেশন অনেক বেড়ে যায়। এখন তুমি আমাকে বলতে পারো যে তা আপনি তো টেনশন করতেছেন কেন, প্লাজমাতে আপনার এই নাই কার্বন ডাইঅক্সাইড আছে না, ডিজলভ স্টেটে আছে, প্লাস হচ্ছে আবার ওই যে বললেন যে কার্বনেট ফর্মও থাকে সোডিয়াম বাইকার্বনেট। তো সেটা যদি হয় তো তাহলে প্লাজমাতে তো কার্বনিক সরি এই কাহিনীগুলো হচ্ছে বাইকার্বনেট আনপ্রডিউস হচ্ছে। তো সমস্যা কোন জায়গায়? সমস্যা আছে বাবা। সমস্যাটা হচ্ছে এই যে আমি বললাম বাইকার্বনিক অ্যাসিড তৈরি হওয়ার পরে যে কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইমটা যে লাগে এটাকে ভেঙে হাইড্রোজেন আর বাইকার্বনেটে ভাঙার জন্য, এই কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইমটা আরবিসি তে অনেক বেশি থাকে, তো প্লাজমায় অত বেশি পরিমাণে থাকে না। ফলে দেখা যায় কার্বন ডাইঅক্সাইডটা বা কার্বনিক অ্যাসিড প্রডিউস করলেও কার্বনিক অ্যাসিডটা ভেঙে হাইড্রোজেন আর বাইকার্বনেট হওয়ার পরিমাণ আরবিসির চেয়ে অনেক কম থাকে। ফলে দেখা যায় বাইকার্বনেট আয়নটা আরবিসিতে অনেক বেশি বেড়ে গেছে আর প্লাজমায় ততোধিক পরিমাণে বাড়তে পারে নাই। এখন কার্বনিক বাইকার্বনেট আয়নটা কি করে, সে আরবিসি আর প্লাজমার মধ্যে একটা ইকুয়ালিটি মেনটেন করতে চায়, কনসেন্ট্রেশনে ইকুয়ালিটি মেনটেন করতে চায়। ফলে সে একটা ঘটনা ঘটায়। আমরা জানি প্লাজমায় প্রচুর লবণ থাকে, আর লবণ মানে কি সোডিয়াম আর ক্লোরাইড আয়ন। ঠিক আছে, এই জন্য কি হয় যে প্লাজমা সোডিয়াম বাইকার্বনেট তৈরি হয়। হ্যাঁ, প্লাজমা সোডিয়ামের কনসেন্ট্রেশন বেশি। আর ক্লোরাইড আয়নটা যে পড়ে থাকে, ক্লোরাইড আয়নটা এখন কি করে, আরবিসিতে বাইকার্বনেট আয়ন অনেক বেড়ে গেছে, এই ক্লোরাইড আর বাইকার্বনেটের মধ্যে একটা লেনা দেনা হয়। তো আমি আরবিসিতে বাইকার্বনেট বলে যে আমি অনেক বেশি পরিমাণে বসে আছে, আমার ভালো হচ্ছে না, অনেক বেশি একই রকম মানুষ, আমি একটু বাইরে আসতে চাই। ক্লোরাইড আয়নও বলে যে আমার প্লাজমা দাগি কাহিনী, আমি এখন একটা আরবিসিতে ঢুকবো। তাদের এই লেনা দেনার মধ্যে মধ্যস্থতা করে হচ্ছে আরবিসিতে একটা শিফটিং প্রোটিন আছে, আরবিসিতে বাইকার্বনেট ক্লোরাইড একটা শিফটিং প্রোটিন আছে। এই প্রোটিনের সহায়তায় কি হয়, ক্লোরাইড আয়ন প্লাজমা থেকে আরবিসিতে ঢোকে, বাইকার্বনেট আয়ন আরবিসি থেকে প্লাজমায় বের হয়ে আসে। ফলে আমরা যদি আমাদের সাপোজ ভেইন থেকে ব্লাড নিই, ভেইন থেকে ব্লাড নিয়ে তার আরবিসিটাকে একটা আরবিসি কে তুলে নিয়ে যদি আমরা পরীক্ষা করি, দেখবো আর্টেরিয়াল ব্লাডের আরবিসি তে যতখানি ক্লোরাইড আছে তার চেয়ে অনেক বেশি ক্লোরাইড থাকে হচ্ছে ভেনাস ব্লাডের আরবিসি তে। এই যে ক্লোরাইডটা আর ভেনাস ব্লাডের আরবিসি তে বেড়ে গেল, এই পুরো স্টোরিটাকে আমরা একটা শব্দে বর্ণনা করি, সেটা হচ্ছে ক্লোরাইড শিফট। ক্লোরাইড শিফট, এই ব্যাখ্যাটা একজন বিজ্ঞানী ব্যাখ্যা করেন, বিজ্ঞানীর নামটা অনেক টেস্টি, বাট ওইটা দিয়ে মনে রাখার কোনো দরকার নেই, কজ বিজ্ঞানীর নাম হচ্ছে হ্যামবার্গার। সেই কারণে এই শিফটের আরেকটা নাম হচ্ছে হ্যামবার্গার শিফট। যদি আমরা হ্যামবার্গার খাই না, আমরা বাংলাদেশিরা হ্যামবার্গার খুব একটা খাই না,
বাট হ্যামবার্গার ইজ এ ফাস্ট ফুড, তো আমরা সেই নামটা অনেক পপুলার, যেহেতু আমরা ওইভাবে মনে রাখি অনেকে যে হ্যামবার্গার শিপ। বাট আমাদের পরীক্ষাগুলোতে টিচাররা সাধারণত হ্যামবার্গার শিপ কথাটার সাথে খুব একটা অ্যাফিলিয়েটেড না বা পরিচিত না, তারা সবসময় কি ক্লোরাইড শিপ নিয়ে কথাবার্তা বলতে পছন্দ করে। ক্লোরাইড শিফটের শর্টকাটটা খুব বেশি বেশি আসে, ক্লোরাইড শিফটের একটা ছবিও আছে, ডায়াগ্রামেটিক ফিগার, তোমরা যে সব বই পড়ে থাকো সব বইতেই পাবা। শর্ট নোট আসে, যে ছবিটা আঁকা শিখতে হবে, যে ছবিটা দিতে হবে। আর হচ্ছে ভাইভাতে জিজ্ঞাসা করলে তোমার তো প্রসিদ্ধ বলতেই হবে। ও হ্যাঁ, আমি তো বলছিলাম যে আমাকে প্রফেটটা কোশ্চেন ধরছিল। প্রফেট কোশ্চেনটা ধরছিল হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড আমাকে জিজ্ঞেস করছিল ফার্স্টে এক্সটার্নাল, যে কার্বন ডাইঅক্সাইড কয় ফর্মে ট্রান্সপোর্ট হয়। তো আমি সুন্দর করে উত্তর দিলাম। উত্তর দেওয়ার পরে হচ্ছে আমাকে জিজ্ঞেস করা যে এই তিনটা প্রসেসের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রসিডিউর কোনটা, কোন কোন ফর্ম অফ ট্রান্সপোর্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো আমি তো মহাবিজ্ঞের মতো উত্তর দিচ্ছি বাইকার্বনেট ফর্মে ট্রান্সপোর্ট ইম্পর্টেন্ট। এক্সটার্নাল জিজ্ঞেস করলো কেন, এবার যে স্যার কজ 70% কার্বন ডাইঅক্সাইড এই ফর্মে ট্রান্সপোর্ট হয়। এক্সটার্নাল তো নোপ, এটা উত্তর না। আমি তো নিশ্চুপ হয়ে গেলাম। তো বললো যে তোমার উত্তরটা হচ্ছে ডিজলভ স্টেটে। কারণ আমাকে উত্তর দিয়ে দিছিল ভাইভাতে, বাট স্টিল আমাকে ফেল করায় নাই। যাই হোক, উত্তরটা হচ্ছে ওই অক্সিজেনের মতোই উত্তর, যে তোমার প্লাজমাতে কার্বন ডাইঅক্সাইড কতটুকু ডিজলভ হয়েছে সেটার উপরে ডিপেন্ড করবে তোমার কতখানি বাইকার্বনেট প্রডিউস হবে। সো প্লাজমা কতখানি কার্বন ডাইঅক্সাইড ডিজলভ স্টেটে ট্রান্সফার করতে পারে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই জন্য মোস্ট ইম্পর্টেন্ট ট্রান্সপোর্ট ফ্যাক্টরটা হচ্ছে ডিজলভ স্টেট, তারপরে বাইকার্বনেট, তারপর হচ্ছে কার্বমিন ফর্ম। সো এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমাদের কারোর ভাগের কোশ্চেন পড়ে কখনোই এরকম ভুল করবা না আমার মতো। তোমরা ক্লোরাইড শিফটটা বলে ফেললাম। ক্লোরাইড শিফট বলে ফেলার পর আমি এখন যেটা বলবো সেটা হচ্ছে রিভার্স ক্লোরাইড শিফট। হ্যাঁ, কারণ আমি বললাম যে আরবিসি তে ক্লোরাইড কম থাকে, ভেনাস ব্লাডে আরবিসি তে ক্লোরাইড বেশি থাকে। তো আর্টারিতে এসে কমলো কেমন? অবশ্যই রিভার্স হয়েছে, ক্লোরাইডটা সামহাও বের হয়েছে। তো ক্লোরাইডটা যে মেকানিজম দ্বারা বের হলো সেটি হচ্ছে রিভার্স ক্লোরাইড শিফট। দেখো কি হয়, এটা হয় লাংসে গিয়ে, লাংয়ের সার্কুলেশনে, পালমারি সার্কুলেশনে অ্যালভিলাসের কাছাকাছি এই ঘটনাটা ঘটে। প্রথমে যেটা হয় যে ক্লোরাইড গুলা ভিতরে ঢুকছিল আর বাইকার্বনেট গুলা বের হয়েছিল, শিফটিং প্রোটিনটা তখন উল্টা আচরণ শুরু করে লাংসে গিয়ে। লাংসের সামনে এসে খুব মহাভদ্র, ঠিক আছে। তো শিফটিং প্রোটিনটার কাজটা উল্টা যায়, বাইকার্বনেট গুলা আমার প্লাজমা থেকে আরবিসিতে আবার ঢুকে এবং আরবিসি থেকে ক্লোরাইড গুলা বের হয়ে আসে। এটা হচ্ছে প্রথম কাহিনী, যার কারণে আর্টেরিয়াল ব্লাডে অক্সিজেন, আর্টেরিয়াল ব্লাডে হিমোগ্লোবিনে ক্লোরাইড কম থাকে। এখন কি হয়, বাইকার্বনেটটা হচ্ছে আমার যেহেতু বাইকার্বনেটটা চলে আসে হিমোগ্লোবিনের, তখন হাইড্রোজেনকে ছেড়ে দিয়ে, কারণ কি আমরা ইয়ে পড়ছি, আমরা হচ্ছে বোর ইফেক্ট পড়ছি। বোর ইফেক্টে কি হয় যে ডিজলভ স্টেটের যে কার্বন ডাইঅক্সাইড গুলো থাকে, সেই কার্বন ডাইঅক্সাইড গুলা আমার আগে এই পালমারি সার্কুলেশন ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে কি হয়, আমার বোর ইফেক্টের কারণে কার্বন লেফট শিফটিং হয়, ফলে আমার হিমোগ্লোবিনের অক্সিজেন স্যাচুরেশনের পাওয়ার বেড়ে যায়। ফলে কি হয়, হিমোগ্লোবিন খুব বেশি বেশি অক্সিজেনের সাথে স্যাচুরেট করতে থাকে। সো হিমোগ্লোবিন কি হয়, হাইড্রোজেনকে ছেড়ে দেয়। হিমোগ্লোবিনের সাথে যে একটু আগে হাইড্রোজেনটা বন্ড করেছিল ওই যে কার্বন ডাইঅক্সাইড আসার পর, সেই হিমোগ্লোবিন হাইড্রোজেনকে ছেড়ে দেয়। তো হাইড্রোজেন আর বাইকার্বনেট আয়ন মিলে পুনরায় হচ্ছে কার্বনিক অ্যাসিড ফর্ম করে। এখন আমরা জানি যে কার্বনিক অ্যাসিড সাধারণত ফর্ম হলে সেটা ভেঙে হাইড্রোজেন আর বাইকার্বনেট আয়ন প্রডিউস করে, কিন্তু না, এখানে যেহেতু কার্বনিক অ্যাসিডটা প্রডিউস হয়েছে হাইড্রোজেন আর বাইকার্বনেট আয়নের ফিউশন হয়ে, সো এখন কার্বনিক অ্যাসিডটা যখন ভাঙবে, কার্বনিক অ্যাসিডটা ভেঙে এখন প্রডিউস করবে ওয়াটার আর কার্বন ডাইঅক্সাইড। ফলে কি হবে, কার্বন ডাইঅক্সাইড যে প্রডিউসটা হলো এটা হচ্ছে সেই কার্বন ডাইঅক্সাইড যেটা হচ্ছে কিনা আমার সেই সেল লেভেল থেকে আসছিল। তো সেল লেভেল সেই কার্বন ডাইঅক্সাইড হচ্ছে এরপর কি আরবিসি থেকে ত্যাগ করে প্লাজমা আসবে, আলটিমেটলি প্লাজমা থেকে আমার অ্যালভিওলার এয়ারে চলে যাবে, ডিফিউজ হয়ে, এবং আলটিমেটলি সেটাকে আমাদের বডি ত্যাগ করবে, অ্যাটমসফিয়ারে চলে যাবে। এই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে রিভার্স ক্লোরাইড শিফট। তাই আমরা যেমন ক্লোরাইড শিফটটাও জানবো, রিভার্স ক্লোরাইড শিফটটাকে আমরা জানবো ফর ভাইভা। ঠিক আছে, ফর ভাইভা সবাই ক্লোরাইড শিফট পড়ে। হ্যাঁ, রিভার্স ক্লোরাইড শিফটটা কিন্তু খুব মনোযোগ দিয়ে কিন্তু সবাই পড়ে না। সো ইউ উইল ডেফিনেটলি হ্যাভ অ্যান অ্যাডভান্টেজ, এবং এটা অবশ্যই জানা উচিত কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। বন্ধুরা, আমাদের ক্লাস অলমোস্ট শেষ পর্যায়ে। তো আজকে আমি লাস্ট যে একটা আলোচনা করব সেটা হচ্ছে হ্যালডেন ইফেক্ট। হ্যালডেন ইফেক্টটা কি? হ্যালডেন ইফেক্টটা হচ্ছে, আমি যে ডেফিনেশনটা বলি তোমাদের টাইটন থেকে, আমার সঙ্গত ভালো মনে থাকে না, যে বাইন্ডিং অফ অক্সিজেন উইথ হিমোগ্লোবিন টু ডিসপ্লেস কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য ব্লাড, দিস ইফেক্ট ইজ কল্ড হ্যালডেন ইফেক্ট। দেখো যে আমার কার্বন ডাইঅক্সাইডটা যখন আমার সেল থেকে ব্লাডে ঢুকলো, ব্লাডটা সেলুলার লেভেলে যাওয়ার পর
সে ব্লাড তো কার্বন ডাইঅক্সাইড ক্যারি করে আমার লাংস পর্যন্ত তো ভদ্রভাবে আসছে। এখন কার্বন ডাইঅক্সাইড তো বিভিন্ন ভাবে ব্লাডে বিভিন্ন জনের সাথে বাইন্ড হয়, এখন এই বাইন্ডিংটা তো খুলতে হবে, আমাকে তো নতুন ভাবে কার্বন ডাইঅক্সাইড দিতে হবে, নাহলে তো হোমিওস্ট্যাসিস মেনটেন হবে না, গ্যাসিয়াস হোমিওস্ট্যাসিস তো মেনটেন হবে না, আমার তো অক্সিজেন দরকার। তো এই যে কার্বন ডাইঅক্সাইডের বাইন্ডিং গুলোকে মুক্ত করে কার্বন ডাইঅক্সাইডকে বের করে দেওয়া, নতুন অক্সিজেন নেওয়ার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা বিজ্ঞানী হ্যালডেনের নাম অনুসারে করা হয়েছে কি হ্যালডেন ইফেক্ট। হ্যালডেন ইফেক্টের দেখো দুই ভাগে আমরা আলোচনা করতে পারি। একটা আলোচনা যদি আমি করি, যেটা হচ্ছে কার্বামিনো হিমোগ্লোবিনের যে কথাটা যেটা আসলো, প্লাজমার যে ডিজলভ স্টেটে থাকে, ওটা তো মনে করো যে অ্যালভিওলাসে ঢোকার সাথে সাথে ওইটা সবার আগে দৌড়তে, ঠিক আছে, কারণ ডিজলভ স্টেট, ওটা তো মনে করো খুব একটা বাইন্ডিং ফাইন্ডিং নাই, তো দৌড় দিবে সবার আগে, ডিজলভ থেকে ডিফিউশনের দৌড়, কারণ প্রেসার ডিফারেন্স পাচ্ছে, ডাইরেক্ট প্রেসার ডিফারেন্স পাচ্ছে। বাইন্ডিং হয়ে আছে কি কার্বামিনো ফর্মের কার্বন ডাইঅক্সাইড গুলা, আর হচ্ছে কি আমার এই যে ইটা হয়ে বাইকার্বনেট ফর্মের কার্বন ডাইঅক্সাইড গুলো। তো আমি যদি ফার্স্টে কার্বামিনো প্রোটিনের কথাটা বলি, কার্বামিনো প্রোটিনের বা কার্বামিনো হিমোগ্লোবিনের কার্বন ডাইঅক্সাইডটা ক্ষেত্রে কি হয়, অক্সিজেনের কনসেন্ট্রেশন ভেনাস ব্লাডে কম থাকে বিধায় কার্বন ডাইঅক্সাইড হিমোগ্লোবিনের সাথে অ্যাফিনিটি করার সুযোগ পায়, কারণ হিমোগ্লোবিন আবার কার্বন ডাইঅক্সাইড একটু মানে খারাপ খারাপ গ্যাস, তো ওর প্রতি আবার ভালোবাসা অক্সিজেনের চেয়ে মানে কম, ফলে হিমোগ্লোবিন কি হয় যে অক্সিজেন নাই দেখে ও কার্বন ডাইঅক্সাইডের সাথে একটা বাইন্ডিং করার অনুমতি দেয়, যে ঠিক আছে তুমি এটা আমার সাথে টাইম পাস করো। কিন্তু যখনই লাংসে চলে গেল, অ্যালভিওলাসে চলে আসলো, অক্সিজেন অনেক বেশি চলে আসলো ব্লাডে, তখন হিমোগ্লোবিনের আর কার্বন ডাইঅক্সাইড ভালো লাগে না, ঠিক আছে, টাইম পাস করা শেষ হয়ে গেছে। কারণ হিমোগ্লোবিন কি করে, কার্বন ডাইঅক্সাইডের ওই যে ফর্মটা কার্বামিনো হিমোগ্লোবিনকে ছেড়ে দিয়ে অক্সিজেনের সাথে বাইন্ড করে ফেলে, কার্বন ডাইঅক্সাইড একা পড়ে যায়, সে হচ্ছে অ্যালভিওলাস থেকে বাইরে চলে যায়। এটা হচ্ছে হ্যালডেনের একটা কথা। আর সেকেন্ড কথাটা কি, সেকেন্ড কথাটা হচ্ছে এক সোজা কথা রিভার্স ক্লোরাইড শিফট। কারণ দেখো রিভার্স ক্লোরাইড শিফটে কি করছে, আমার কার্বন ডাইঅক্সাইড আলটিমেটলি বের করছে। তো রিভার্স ক্লোরাইড শিফটের যে কাহিনীটা, ওটাই হচ্ছে হ্যালডেন ইফেক্টের সেকেন্ড পার্টের কাহিনী, যে রিভার্স ক্লোরাইড শিফট হয়। সেই একই কথা আমি যদি একটু রিপিট করি, যে ক্লোরাইড বাইকার্বনেট প্লাজমা থেকে আমার ব্লাডে ঢুকলো, আরবিসি ঢুকলো, আরবিসি থেকে বাইকার্বনেট, ভুল বলতেছি, ক্লোরাইড আরবিসি থেকে প্লাজমা চলে আসলো, প্লাজমা বাইকার্বনেট গুলো আরবিসি ঢুকলো, কার্বনিক অ্যাসিড ফর্ম করলো, ওয়াটার কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো, কার্বন ডাইঅক্সাইডটা আলটিমেটলি আরবিসি থেকে প্লাজমা বের হয়, প্লাজমা থেকে আমার অ্যালভিওলাসে চলে গেল। তো এই যে দুইভাবে যে আমি কার্বন ডাইঅক্সাইড এলিমিনেট করলাম, কার্বন ডাইঅক্সাইড এলিমিনেট করার যে প্রক্রিয়াটা, সেটাকে বলা হচ্ছে কি হ্যালডেন ইফেক্ট। তো বন্ধুরা, আমার গ্যাসিয়াস এক্সচেঞ্জটা আজকে পড়া শেষ হয়েছে, ঠিক আছে, আমার আজকের সেশনটা এতটুকুই ছিল। দেখো গ্যাসিয়াস এক্সচেঞ্জে আমরা কিন্তু অনেক বকবক করলাম, অনেকগুলো কনসেপ্ট বোঝার চেষ্টা করলাম, মেইনলি আমরা রেসপিরেটরি মেমব্রেনের ফ্যাক্টরস গুলো খুব কনসেপচুয়াল ছিল। আমরা দেখছি যে অক্সিজেনের এবং কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট গুলোর ক্ষেত্রে প্রেসার ডিফারেন্সটা কিভাবে ম্যাটার করে। একটা জায়গার প্রেসার, আর খেয়াল করছি যে আমার ক্যাপিলারি প্রেসারটা কোথা থেকে আসলো অক্সিজেনে, আর ক্যাপিলারি প্রেসারটা কিভাবে অ্যালভিওলাসের ঢোকার সময় পালমারি ক্যাপিলারি প্রেসারটাকে মেইনটেইন করলো, যে প্রেসারের সার্কুলেশনটা আমরা বুঝলাম, প্রেসার ডিফারেন্সটা বুঝলাম। আর যেটা অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ, এই কার্ভের মধ্যে অনেকগুলো কথা ছিল, এখানে ফ্যাক্টর গুলা এবং এর যে ইন্টারপ্রিটেশন গুলা, এটা বন্ধুরা খুব ভালোভাবে বুঝবা, মনে রাখবা, কারণ এগুলা কিন্তু খুব আসে, এখান থেকে প্রশ্ন কিন্তু এগুলাই। হ্যাঁ, আর হচ্ছে আমার লাস্টে ছিল কার্বন ডাইঅক্সাইডের মধ্যে যদি আমি একটা প্রশ্ন পড়তে বলি, তাহলে হচ্ছে ক্লোরাইড শিফটটা পড়বা, অবশ্যই ক্লোরাইড শিফটটা পড়বো, কারণ এখানে কোশ্চেনই বলতে গেলে ক্লোরাইড শিফট, কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট চোখ বন্ধ করে চিন্তা করলেই ফার্স্টে মাথায় আসে ক্লোরাইড শিফট। আর ট্রান্সপোর্টের ব্যাপারটা তো থাকলোই, যে ট্রান্সপোর্ট কিভাবে হয়, কি স্টেপে হয়, আর হচ্ছে কি কি ফর্মে ট্রান্সপোর্ট হয়, এগুলো তো অবজেক্টিভ প্লাস ভাইবার কোশ্চেন। আর লাস্টে হ্যালডেন ইফেক্টটা তোমার শর্ট নোটায় আসতে পারে, ভাইভাতে সাধারণত হ্যালডেন ইফেক্ট তাদের কি ধরে, যারা বেসিক প্রশ্নগুলো অনেক ভালো অ্যান্সার দেয়, মানে কোনো ল্যাগ ছাড়া, কোনো আটকানো ছাড়া উত্তর দেয়, হ্যালডেন ইফেক্টের মতো কোশ্চেন হয়, তাদের কি করা হয়। বাট আমরা এটা কেন জানলাম হচ্ছে শর্ট নোটে যদি ইন কেস আসে সেটা জানা শিখতে লিখতে পারার জন্য। তো বন্ধুরা, আশা করি আমি আমার সেশনের কথাগুলা ভালো করে তোমাদেরকে বুঝাইতে পারছি। স্টিল তোমরা যদি কোনো জিনিস বুঝতে না পারো, এই লাইভ রেকর্ডেড থাকবে, তোমরা এই লাইভে কমেন্ট সেকশনে প্রশ্ন করে আমাকে জিজ্ঞেস করতে পারো, এবং এই ভিডিওটা মেডিবি এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপ করা হবে, সেইখানে যদি তোমরা দেখে যদি কোনো কোশ্চেন অ্যারাইজ করে তোমাদের মনে, সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো। আমি পার্সোনালি চেষ্টা করবো সেই তোমাদের কোশ্চেন গুলো যথাসাধ্য উত্তর দিয়ে তোমাদের কনসেপশনটা ক্লিয়ার করার জন্য। হ্যাঁ, শুনতে পাচ্ছি, হ্যাঁ শুনতে পাচ্ছি আমি। ওই অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ, ওইটা ডিউরিং এক্সারসাইজ বলবেন কিভাবে হয়? অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভে ডিউরিং এক্সারসাইজটা কিভাবে হয়? আচ্ছা, এই কোশ্চেনটা যদি তুমি জিজ্ঞেস করো, তাহলে আমার এখানে কোশ্চেনটা হচ্ছে যে এক্সারসাইজের সময় আমাদের বডিতে রেসপিরেটরি সিস্টেমে কি কি এফেক্ট করে। দেখো, এক্সারসাইজের সময় কি কি হয় আমাদের বডিতে, যদি খুব সিম্পলি আমি কোশ্চেনটা অ্যান্সার করি,
যে আমাদের বডিতে আমরা মাসলের ভলান্টারি এক্সেসিভ মুভমেন্ট করি নর্মালের চেয়ে বেশি, ফলে কি হয়, ফলে হচ্ছে আমাদের বডিতে প্রচুর পরিমাণ মাসলগুলো মেটাবলিজম হয় এবং প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন প্রডিউস হয় এবং অক্সিজেনের হঠাৎ একটা ডেফিসিট তৈরি হয়। ফলে কি হয়, আমাদের কার্বন ডাইঅক্সাইড হচ্ছে কমে, কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন বেড়ে যায়, হাইড্রোজেনের কনসেন্ট্রেশন বেড়ে যায়। তো তুমি যদি জিজ্ঞেস করছো যে কার্বের উপরে কি এফেক্ট পড়ে, কার্বের উপরে এফেক্ট তো পড়তে হলে আমাকে সেই বোর ইফেক্টের কথাগুলোতে চলে যেতে হবে। যে দেখো, আমরা যেহেতু মানে কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন অনেক বেড়ে যাচ্ছে সেলুলার লেভেলে, তো তোমার কার্ভের শিফটিংটা কিরকম হবে, তোমার সেলুলার লেভেলে শিফটিংটা হবে বোর ইফেক্ট অনুসারে। দেখো, বোর ইফেক্ট বলতে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন যদি সেলুলার লেভেলে বেড়ে যায়, সেই ওই একই কাহিনী, আমার সেলে অক্সিজেন ডিমান্ড বেড়ে গেছে, সো সেলুলার লেভেলে কার্বের লেফট শিফটিং হবে, কজ সেখানে বেশি বেশি অনেক বেশি লেফট শিফটিং হবে, বেশি বেশি কার্বন হিমোগ্লোবিনকে অক্সিজেন ছাড়তে হবে। আর তোমার হচ্ছে লাং লেভেলে কি হয়, লাং লেভেলে হচ্ছে আমরা এক্সারসাইজের সময় প্রচুর পরিমাণ কি রেসপিরেশন করি, আমাদের ভেন্টিলেশনের পরিমাণ বেড়ে যায়, ভেন্টিলেশনের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে আমরা কি বেশি বেশি অক্সিজেন নিই। হ্যাঁ, কারণ আমাদের বডিতে অক্সিজেন ডিমান্ড বেড়ে গেছে, তো অক্সিজেন যেহেতু বেশি বেশি নিই, হাইপার ভেন্টিলেশন হয়, আমার রেসপিরেশন বেশি হওয়ার কনসিকুয়েন্স কি, বেশি অক্সিজেন নিচ্ছি, আর রেসপিরেশন বেশি হওয়ার অর্থ হচ্ছে আমরা কি বেশি কার্বন ডাইঅক্সাইডও কিন্তু ছেড়ে দিচ্ছি। আমাদের যদি তুমি বইগুলোতে দেখো লেখা থাকে যে কার্বন ডাইঅক্সাইড সর্বোচ্চ মিনিটে 8,000 মিলিলিটার পর্যন্ত কি আমরা যদি হাইপারভেন্টিলেশন করি, কার্বন ডাইঅক্সাইড রিলিজ হয় আমাদের বডি থেকে প্রতি মিনিটে। তো সেটা যদি হয়, কার্বন ডাইঅক্সাইড বেশি বেশি ছেড়ে দিচ্ছি, ফলে লাংসে কি হয়, লাংসে আমাদের কার্বের অবশ্যই লেফট শিফটিং হবে, কারণ লেফট শিফটিং হওয়ার কারণ হচ্ছে আমাদের হিমোগ্লোবিনকে খুব দ্রুত অক্সিজেনেশন হতে হবে। আমাদের বোর্ড সেটাই ইফেক্ট সেটাই বলতেছে, লাংসে অলওয়েজ লেফট শিফটিং, কারণ আমরা এক্সারসাইজ করতেছি, আমাদের বডিতে অক্সিজেন নিড বেড়ে যাচ্ছে, সো লাং লেভেলে কার্বন লেফট শিফটিং হবে, হিমোগ্লোবিনকে দ্রুত অক্সিজেনেটেড হতে হবে, কারণ আমাদের সেলে কি অক্সিজেন বেশি, সেখানে যেতে হবে। তো এই বোর ইফেক্ট দিয়ে তুমি যে কোনো কিছু ব্যাখ্যা করতে পারো, এক্সারসাইজের ইফেক্ট বলো, রেস্টিং ইফেক্ট বলো, সকল কিছু কি বোর ইফেক্ট দিয়ে ব্যাখ্যা করা যায়। বোর ইফেক্টটার অবতারণা এই কারণে করা হয়েছে। আশা করি প্রশ্নের উত্তরটা বুঝতে পারছো। আর কারো কোনো কোশ্চেন? আশা করি না। আমার এখানে আমার সেশনে যারা কোহোস্ট আছেন তাদেরকে বলবো যে যদি আমাদের যে লাইভ সেশনটা চলতেছে, লাইভের কমেন্ট সেকশন আমি দেখতে পাচ্ছি না, যদি কেউ কোনো কোশ্চেন অ্যারাইজ করে থাকেন তাহলে প্লিজ কাইন্ডলি একটু আমাকে বলবেন যে সেখানে কোনো কোশ্চেন কোনো কিছু নিয়ে অ্যারাইজ হয়েছে কিনা। আর আমি আমার হোস্ট রোবায়াত রহিমকে এই মুহূর্তে ডেকে নিচ্ছি, তাকে তার ফ্লোর আমি তাকে দিয়ে দিচ্ছি। একজন লিখেছেন রেকর্ডিংটা সেফ থাকবে কিনা। রেকর্ডিংটা সেফ থাকবে কিনা, হ্যাঁ আমার মনে হয় রেকর্ডিংটা সেফ থাকবে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি রেকর্ডিংটা সেফ থাকার চেয়ে বড় কথা আমাদের মেডিবিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিওটা আপ করা হবে, সো তোমরা চাইলে কিন্তু সেখানে দেখে নিতে পারো। আমি যতদূর জানি আজকের সেশনটা আজকে হয়েছে, খুব সম্ভবত পরশু দিনই এই ভিডিওটা ইউটিউবে আপ করা হবে, সো সেখান থেকে তোমরা অবশ্যই দেখতে পারবা। আর মেবি তার আগ পর্যন্ত ভিডিওটা সেফ থাকবে আশা করি, আমি পার্সোনালি দেখবো যেন ভিডিওটা সেফ থাকে। এবং আমি রিকোয়েস্ট করবো মেডিবিয়ার অফিসিয়ালসদের যেন ভিডিওটা সেভ রাখা হয় ইউটিউব চ্যানেলে আপলোড করার আগ পর্যন্ত অ্যাটলিস্ট। ভাইয়া আপাতত হচ্ছে আমাদের ফেসবুক লাইভে কোনো কোশ্চেন নেই। ওকে, তাহলে কোশ্চেন নেই, আর রোবায়াত রাখি আমি তোমাকে ডেকে নিচ্ছি অ্যাজ এ হোস্ট। ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত পুরো সেশন জুড়ে আমাদের সাথে কানেক্টেড ছিলেন, এবং ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর করে প্রতিটি বিষয় বুঝিয়ে দেওয়ার জন্য। আশা করি আজকের সেশনটি আমাদের অনেক বেশি উপকার করবে। নেক্সট সেশন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আপনাদের থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। রুবাইয়াত রাখি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফেজ।